তাহলে আজকে আমাদের সলভিং করতে হবে হচ্ছে তোমার ফর্মালিটিজের কোয়েশ্চেন আর হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেন। ফর্মালিটিজ অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। আমরা এই চ্যাপ্টারসগুলো রিভিশন দিয়েছিলাম, ফর্মালিটিজের চ্যাপ্টারটা আর হচ্ছে কনস্টিটিউশন, এটা আমাদের রিভিশন দেওয়া হয়েছিল। আমরা যদি প্রথমে এই কোয়েশ্চেনটা দেখে ফেলি, 2023 জোন বি কোয়েশ্চেন নাম্বার 5, ফর্মালিটিজ অ্যান্ড কনস্টিটিউশন। এটাও আমাদের রিভাইজ করা হয়েছে, এটাও আমাদের রিভাইজ করা হয়েছে। আমাদের রিভিশনের সার্টেনটি এবং চ্যারিটেবল ট্রাস্ট এটা রিভাইজ করা হয় নাই, বাট এটা তো আমরা রিসেন্টলি করেছি আর তোমাদের কাছে রেকর্ডিংও থাকার কথা। তো আমরা যদি কোয়েশ্চেনটা দেখি যে টনি held shares in Baker Limited on trust for Delta. Delta wished to make the shares over to Eon and instructed Tony to transfer the title of the shares to Eon. ঠিক আছে, তাহলে যেই কোয়েশ্চেনটা আসবে হচ্ছে ফর্মালিটিজ অ্যান্ড কনস্টিটিউশন থেকে, এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে কোন পার্টটা কনস্টিটিউশন নিয়ে আসছে আর কোন পার্টটা আসছে হচ্ছে ফর্মালিটিজ নিয়ে, সেটা ডিসকাস করতে হবে। তাহলে এখানে টনি যদি হোল্ড করে থাকে হচ্ছে বেকার লিমিটেড কোম্পানির শেয়ার, বেকার লিমিটেড কোম্পানির শেয়ার হচ্ছে ডেল্টার জন্য, তার মানে নিশ্চয়ই ডেল্টার কাছে আছে হচ্ছে ইকুইটেবল টাইটেল। আর টনি যেহেতু হেল্ড শেয়ারস বলতেছে, তার মানে টনির কাছে আছে হচ্ছে শেয়ারের লিগ্যাল টাইটেল। এখন ডেল্টা উইশ টু মেক দ্য শেয়ারস ওভার টু ইয়ন and instructed Tony to transfer the title of the shares to Ion. এখন সে তাকে এটা দিয়ে দিতে চায়, মেক দ্য শেয়ারস ওভার, তার মানে গিফট হিসেবে দিতে চাচ্ছে আর কি। এই জন্য সে যেটা বলতেছে যে উইশ টু মেক দ্য শেয়ারস টু ইয়ন অ্যান্ড ইনস্ট্রাক্টেড টনি টু ট্রান্সফার দ্য টাইটেল, ট্রান্সফার দ্য টাইটেল মানে এটার মালিকানাটাই ট্রান্সফার করে দিতে বলতেছে হচ্ছে টু ইয়ন, ইয়নকে সে দিতে বলতেছে। এখানে আমার এই পার্টটা হচ্ছে ফর্মালিটিজের পার্ট। তার মানে এখানে যখন আমাদের এই ডেল্টা টনিকে ইনস্ট্রাকশনসটা দিল বেকার লিমিটেডের শেয়ারসগুলা ইয়নকে দিয়ে দেওয়ার জন্য, এখানে এটা কি ওরাল ইনস্ট্রাকশনস হলেই চলবে না রিটেন ডকুমেন্টস লাগবে? এখানে আমরা বলবো যে যদি সে শুধু ইকুইটেবলটা ট্রান্সফার করার জন্য বলতো, তাহলে এখানে ইনস্ট্রাকশন অবশ্যই রিটেন দরকার ছিল, সেকশন 53 সাবসেকশন 1C। কিন্তু এখানে যেহেতু সে বলতেছে হচ্ছে লিগ্যাল টাইটেল সহ ট্রান্সফার করে দিতে, তাহলে এখানে আমাদের ওরাল ইনস্ট্রাকশন উইল বি সাফিসিয়েন্ট। আমরা ডেল্টা যদি টনিকে ওরালিও বলে থাকে যে তুমি বেকার লিমিটেডের শেয়ারগুলো ইয়নকে দিয়ে দাও, এখানে ট্রাস্টটা ভ্যালিডই হবে। এখানে সেকশন 53(1)(c কমপ্লাই করার কোনো কিছু দরকার নাই, বিকজ এখানে যেহেতু লিগ্যাল টাইটেলটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। বাট আমরা দুইটাই ডিসকাস করব। শুধু যদি সেই ইকুইটেবল ট্রান্সফার করতো, তাহলে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে গ্রে ভার্সেস আইআরসি কেস। আর এখানে যেহেতু সে টাইটেলটাই ট্রান্সফার করে দিতে বলছে, এই জন্য এখানের মধ্যে আমাদের কেসটা হবে হচ্ছে ভ্যান্ডারবল এন্ড আইআরসি। ও এখানে তো এক্সামিনার কখনোই বলবে না যে এটা বেয়ার ট্রাস্ট, এটা বলার দরকার নাই। এখানে যখন আমরা দেখব যে টনি হেল্ড শেয়ারস, মানে টনি যখন শেয়ারটা হোল্ড করবে, তার মানে আমরা ধরে নিব যে ডেল্টা টনিকে দিছে এবং টনিকে বলছে আমার জন্য হোল্ড করতে। তার মানে ইট ইমপ্লাইজ এ বেয়ার ট্রাস্ট। এটা কোয়েশ্চেন পরেই বুঝতে হবে যে এটা একটা বেয়ার ট্রাস্ট। এক্সামিনার কখনো বলে দিবে না যে আমাদের ট্রাস্টি যে বেয়ার ট্রাস্টি হিসেবে হোল্ড করতেছে।
বুঝতে পারছো জিনিসটা? এটা কিন্তু কোয়েশ্চেনে বলা থাকবে না, এটা কোয়েশ্চেন দেখে আমাদেরকে বুঝতে হবে। বুঝতে কোনো সমস্যা নাই তো? তাহলে এই পার্টটা হচ্ছে কিসের? ফর্মালিটিজের পার্ট। এবং আমরা ফর্মালিটিজের এই পার্টে কি কি ডিসকাস করব? সেকশন 53, সাবসেকশন 1, সাবসেকশন সি, কারণ এখানে তো ল্যান্ডের কোনো কাজ কারবার নাই, এখানে শুধু হচ্ছে শেয়ারস। তারপর আমরা এখানে বলবো যে এখানে কি শুধু ইকুইটেবল টাইটেল ট্রান্সফার হচ্ছে নাকি না লিগেল ইকুইটেবল দুইটাই ট্রান্সফার হচ্ছে। যদি শুধু ইকুইটেবল টাইটেলটা ট্রান্সফার হতো তাহলে এখানে আমাদের ডেল্টার ইনস্ট্রাকশনসটা দরকার ছিল হচ্ছে তোমার রিটেন হওয়ার। আর যদি লিগ্যাল টাইটেলটা ট্রান্সফার করে থাকে, এখানে যেহেতু বলতেছে ট্রান্সফার দ্য টাইটেল, তাহলে এখানে হবে হচ্ছে ভ্যান্ডারবল কেস। তাহলে আমরা কনক্লুশনটা কি টানবো? কনক্লুশনটা হচ্ছে যে ডেল্টা যদি ওরালিও ইনস্ট্রাকশনস দিয়ে থাকে ইট উইল বি ভ্যালিড, এবং আমরা বলতে পারি যে ইয়ন এই শেয়ারসগুলো ক্লেম করতে পারবে হচ্ছে ফ্রম টনি। এখন এটা হয়ে গেল হচ্ছে আমাদের ফর্মালিটিস, কিন্তু ফর্মালিটিস হলেই তো শেয়ার মানে ট্রাস্ট ভ্যালিড হয়ে যাবে না, কারণ একটা ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য ক্যাপাসিটি দরকার, সার্টিনটি দরকার, ফর্মালিটি দরকার, কনস্টিটিউশনের দরকার। তাহলে এখানে সার্টিনটি নিয়ে কোনো সমস্যা নেই, আমরা লিখতেও যাব না, আননেসেসারি। আমরা ফর্মালিটিস নিয়ে লিখলাম বিকজ ইনস্ট্রাকশনসটা যেটা দিয়েছিল এটা ওরাল হলে কি হবে এবং রিটেন হওয়ার দরকার ছিল কিনা এটা তো আমাদেরকে অবশ্যই বলতে হবে। ফর্মালিটিসের ইস্যু এক্সামিনার এখানে দিয়েছে। সার্টিনটি নিয়ে কোনো সমস্যা নাই, এখানে আমরা ওটা লিখতে যাব না। ক্যাপাসিটি নিয়ে তো আরও লিখতে যাব না, কারণ এখানে কোনোভাবেই বলা নাই যে টনির কোনো রকমের মেন্টাল অথবা এইজ নিয়ে কোনো সমস্যা ছিল। তাহলে আমরা দেখতেছি যে সার্টিনটি নিয়েও লেখার কিছু নাই, ক্যাপাসিটি নিয়েও লেখার কিছু নাই, ফর্মালিটি নিয়ে লেখা আছে। আর পরের পার্টে আমরা দেখতেছি যে টনি যার কাছে লিগ্যাল টাইটেলটা ছিল, হ্যাঁ, সে সাইন দ্যাট ট্রান্সফার ফর্ম and handed the form to Eon's solicitor, Kevin, along with share certificate. তাহলে এখন পরের ইস্যুটা আসতেছে হচ্ছে যে টনি তার কাছে যে লিগ্যাল টাইটেল এটা এখন ট্রান্সফার করতে যাচ্ছে টু ইয়ন। কার কথা অনুযায়ী? ওই ডেল্টার কথা অনুযায়ী। কারণ ডেল্টার কাছে তো ইকুইটেবল টাইটেল ছিল, এখন ডেল্টাই তো বলছে টনিকে যে তুমি এখন ভাই শেয়ারগুলা দিয়ে দাও, মানে তোমার কাছে আমি চাচ্ছি যে শেয়ারগুলা লিগ্যাল টাইটেলটা এখন তুমি এর কাছে দিয়ে দাও এখানে। এখন লিগ্যাল টাইটেল দেওয়ার জন্য টনি তো স্টেপস নিতে হবে। মানে একটা সবচেয়ে ভালো স্টেপস হইতো যে টনি যদি শেয়ার সার্টিফিকেট, শেয়ার ট্রান্সফার ফর্ম সব কিছু ফিল আপ করে কোথায় পাঠিয়ে দিত? কে বলতে পারবা? টনি যদি শেয়ার সার্টিফিকেট কোম্পানি শেয়ার মানে হচ্ছে বেকার লিমিটেড, হ্যাঁ বেকার লিমিটেডের কাছে পাঠিয়ে দিত, এবং তাহলেই এটা কনস্টিটিউশন হয়ে যেত। এটা কনস্টিটিউশন হয়ে যেত। কিন্তু টনি এখানে একটু লেজিনেসের কাজ করছে, যে টনি এটা কোম্পানির কাছে না দিয়ে এটা দিয়েছে টু ইয়নস সলিসিটার। ইয়নের যে সলিসিটার তার কাছে দিয়ে দিছে। হ্যান্ডেড দ্য ফর্ম অ্যান্ড অ্যালং উইথ শেয়ার সার্টিফিকেট। তো বিফোর কেভিন ওয়াজ এবল টু রেজিস্টার, মানে যে ইয়নের যে সলিসিটার যার নাম হচ্ছে কেভিন, in Eon's name, Tony was killed in a car accident, মানে যে লিগ্যাল টাইটেল যার কাছে ছিল সে মারা গেছে। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কি কনস্টিটিউশন হয়েছে নাকি হয়নি, মানে লিগ্যাল টাইটেল কি ট্রান্সফার হয়েছে নাকি হয়নি। তখন আমরা এখানে প্রথমে বলে দিব যে কনস্টিটিউশন মানে লিগ্যাল টাইটেল ট্রান্সফার করা। কনস্টিটিউশন তখনই হবে যদি আমাদের একজন পার্সন সাকসেসফুলি আরেকজনের নামে লিগ্যাল টাইটেলটা ট্রান্সফার করতে পারে। কনস্টিটিউশনের রিকোয়ারমেন্ট ভ্যারি করে হচ্ছে প্রপার্টিটা কি ল্যান্ড, শেয়ারস, পার্সোনাল প্রপার্টি, এটার উপরে ডিপেন্ড করে। পার্সোনাল প্রপার্টি হলে ডেলিভারি করলেও চলে অথবা ডিড করলেও চলে। আর ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ড সার্টিফিকেট, ল্যান্ড ট্রান্সফার ফর্ম এগুলো সহ অ্যাপ্লাই করতে হবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। আবার শেয়ার হলে শেয়ার সার্টিফিকেট, শেয়ার ট্রান্সফার ফর্ম এগুলো করে অ্যাপ্লাই করতে হবে টু দ্য তোমার এই কোম্পানি। আমাদের কেসে তো এটা করা হয়নি। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের যে কেস আছে মিলরয় ভার্সেস লর্ড,
এই কেস অ্যাপ্লাই করলে তো এখানে কনস্টিটিউশন হচ্ছে না, বিকজ টনি ডিড নট অ্যাপ্লাই টু দ্য কোম্পানি। কিন্তু আমরা জানি যে কনস্টিটিউশনের অনেকগুলো এক্সেপশন আছে, মিলরয় ভার্সেস লর্ডের অনেকগুলো এক্সেপশন আছে। এখানে আমাদের যে এক্সেপশনসটা আসবে সেটা হচ্ছে রি-রোজ এক্সেপশন। প্রথমে আমরা বলবো রি-রোজ এক্সেপশন এখানে অ্যাপ্লাই করা যায় কিনা, রি-রোজ এক্সেপশনটা অ্যাপ্লাই করা যায় কিনা। আমরা বলবো যে প্রথমে তো আমরা মিলরয় ভার্সেস লর্ডের প্রিন্সিপালটা লিখবো, তারপরে আমরা লিখবো যে রি-রোজের এক্সেপশনটা দিয়ে বলা যায় কিনা যে টনি হ্যাড টেকেন অল দ্য স্টেপস যেটা তার জন্য পসিবল ছিল, সবগুলো স্টেপস সে নিয়েছে কিনা। রি-রোজ কেসে কিন্তু আমাদের যে ডোনার ছিল সে কিন্তু সবকিছু ফিল আপ করে কোম্পানির কাছে অ্যাপ্লাই করছিল এবং পরে উনি মারা গিয়েছিল। তখন আমরা বলবো যে আমাদের কেসটা রি-রোজের মতো হচ্ছে না, আমাদের কেসটা রি-ফ্রাইয়ের মতো হয়ে গেছে, আমাদের কেসটা মাস্কাল কেসের মতো হয়নি। হ্যাঁ, আমাদের কেসটা রি-রোজ অথবা মাস্কালের মতো না, আমাদের কেসটা রি-ফ্রাই কেসের মতো, বিকজ এখানে তো সে সবগুলো স্টেপস নেয় নেই। হ্যাঁ, এই জন্য আমরা বলবো যে আমাদের কেসে রি-রোজ অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা কম, আমাদের কেসে অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা বেশি তোমার রি-ফ্রাই প্রিন্সিপাল। এখানে মাস্কালও অ্যাপ্লাই করতেছে না, কারণ মাস্কাল কেসেও ফাদার যেটা করেছিল, মানে এখন একটু আমাদের একটু আলোচনা করতে হবে যে রি-রোজ কেসে কিন্তু সে সবকিছু করে ফেলছিল, আর রি-ফ্রাই কেসে একটা স্টেপ বাকি ছিল, ওই যে ট্রেজারির পারমিশন নেওয়া পর্যন্ত কাজটা করে নাই, শুধু কোম্পানির কাছে অ্যাপ্লাই করছিল বাট শেয়ার ট্রান্সফার করার জন্য ওই ট্রেজারির পারমিশনটা নেয়নি, একটা স্টেপ বাকি ছিল। এখন আমরা যদি মাস্কাল কেসের সাথে অ্যাড করতে চাই, মাস্কাল কেসের সাথে আমরা ডিফারেন্সটা দেখাইতে হবে। মাস্কাল কেসে যেটা করছিল সেটা হচ্ছে যে ফাদার ল্যান্ড ট্রান্সফার ফর্ম এবং ল্যান্ড সার্টিফিকেট এই সব কিছু সহ সানকে দেওয়ার জন্য সানের কাছে সব ফর্ম দিয়ে দিছিল, উনি ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে অ্যাপ্লাই করেনি। কিন্তু আমাদের কেসে একটু পার্থক্য হলো, এটা ইয়নের হাতে দেয়নি, এটা দিছে ইয়নের সলিসিটারকে। ঠিক আছে, তো এখানে একটা পার্থক্য আমাদের হয়ে যাচ্ছে, তার মানে না আমরা ফালাইতে পারতেছি রি-রোজে, না আমরা ফালাইতে পারতেছি মাস্কাল কেস অনুযায়ী। এগুলো আমাদের বিস্তারিত আলোচনা করে তারপরে বলতে হবে যে না, এখানে রি-রোজ প্রিন্সিপাল বা রি-রোজ এক্সেপশনস দিয়ে এটাকে কনস্টিটিউশন হয়েছে এটা বলা যাচ্ছে না। তাহলে উপায় কি? তাহলে আরেকটা এক্সেপশন, একটা কাজ না করলে আরেকটা এক্সেপশন আমরা নিয়ে আসবো। আমরা আরেকটা এক্সেপশনস নিয়ে আসবো এখানের মধ্যে, যে একটা এক্সেপশন যদি কাজ না করে, রি-রোজ এক্সেপশন কাজ করলো না, আচ্ছা আমরা চিন্তা করে দেখি তো এটা কি সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট কিনা। না, এটা তো সেলফ ডিক্লারেটরি না, কারণ ডেল্টা বলে নাই যে সে হোল্ড করবে ফর ইয়ন, তার মানে এখানে আমাদের চৈত্রম্যান পাগারে নিয়ে আসতেছে না। তাহলে কি করব? 3 নাম্বার এক্সেপশনে আমরা চলে যাব, পেনিংটন এন্ড ওয়েন কেস। আমাদের কেসটা পেনিংটন এন্ড ওয়েনের মতো হয়ে গেছে। পেনিংটন এন্ড ওয়েন কেসে আন্ট যেটা করছিল, শেয়ার সার্টিফিকেট শেয়ার ট্রান্সফার ফর্ম ফিল আপ করে তার কোম্পানির অডিটর বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে দিয়েছিল, মানে উনি একটা থার্ড পার্টির কাছে কাগজপত্র দিয়ে দিছিল যে তুমি কমপ্লিট করে ফেলো। আর ওইখানে দেখা গেছে যে ওই বেনিফিশিয়ারি এই কথার উপর ভিত্তি করে উনি একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু করে দিয়েছিল। তাহলে কোর্ট তখন বলছে যে এখন যদি প্রপার্টি না দেওয়া হয় টু দ্য বেনিফিশিয়ারি তাহলে আনকনশনেবল হবে। আমরা এখন এই পেনিংটন এন্ড ওয়েন ধরে আগাবো। আমরা বলবো যে এখানের মধ্যে আমাদের টনি তার পক্ষে যা যা করা সম্ভব এটা না করলেও, টনি যেহেতু এই ইয়নের সলিসিটারকে সবকিছু দিয়ে দিছে, মানে কেভিনকে সব কাগজপত্র দিয়ে দিয়েছে, এখন যদি আমাদের ডেল্টা, মানে যে আসলে প্রকৃতপক্ষে শেয়ারের মালিক, সে যদি এখন ইয়নকে না দেয় তাহলে এটা আনকনশনেবল হবে। এবং আমরা বলবো যে পেনিংটন ভার্সেস ওয়েইন যে কেসটা, এটা এখন ইংল্যান্ডে মোটামুটিভাবে হাইকোর্ট একদম রিসেন্টলি একটা কেসে এপ্রুভও করেছে, খান এন্ড মাহমুদ। মানে এটা একটা এস্টাবলিশড প্রিন্সিপাল হয়ে গেছে যে যদি বেনিফিশিয়ারি দেখাতে পারে যে তোমার সেটলার তাকে প্রপার্টি না দিলে অথবা ডোনার তাকে প্রপার্টি না দিলে এটা আনকনশনেবল হবে ফর দ্য ডোনার, ফর দ্য সেটলার, তাহলেই কোর্ট ওই ইনকমপ্লিটলি কনস্টিটিউটেড ট্রাস্টকে কমপ্লিট করে দিবে। তাহলে পেনিংটন এবং খান ভার্সেস মাহমুদ যে নতুন কেস,
এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। এই দুইটা কেসে সে রেস্কিউ করবে ইয়নকে। ইয়ন বলতে পারবে কনস্টিটিউশনও ভাই হয়ে গেছে, সুতরাং আমি শেয়ারের মালিক। ক্লিয়ার? এটা কোর্ট বলে দিবে। তাহলে কি এতটুকু পর্যন্ত বোঝা গেল আমাদের কোনো সমস্যা আছে কিনা? তাহলে প্রথম পার্ট হচ্ছে ফর্মালিটিস, সেকেন্ড পার্ট হচ্ছে কনস্টিটিউশন। তাহলে ইয়নকে আমরা বলতে পারি যে ইয়ন তুমি শেয়ারগুলা পাবা, কারণ এখানে ফর্মালিটিও কমপ্লাই করার যে রিকোয়ারমেন্ট এটা আমরা দেখালাম যে ভ্যান্ডারেবল কেস অনুযায়ী লাগবে না। আর কনস্টিটিউশন এখানে তোমার আমরা পেনিংটন এক্সেপশনস দিয়ে তোমাকে এই শেয়ারসগুলো দেওয়ার ব্যবস্থা করা যাবে। ঠিক আছে? এখনো পর্যন্ত কিন্তু শেয়ারগুলো ইয়নের নামে আসে নাই, কারণ এখন কাগজপত্র তো হচ্ছে গিয়ে ইয়নের সলিসিটারের কাছে, কেবিনের কাছে আছে। কেবিন এটা কোম্পানির কাছে অ্যাপ্লাই করবে, তারপরে গিয়ে শেয়ারগুলা এখন ইয়ের নামে ট্রান্সফার হয়ে যাবে, ইয়নের নামে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এখন আর সুযোগ নাই ডেল্টার যে পুরো জিনিসটাকে রিওয়াইন্ড করার, রিট্র্যাক্ট করার আর সুযোগ নেই। ইকুইটি আনকনশনেবিলিটি প্রিন্সিপাল এসে তাকে আটকাই দিবে। এখন এই মুহূর্তে ইয়নের কাছে আসলে কি আছে? আমরা বলতে পারি এই মুহূর্তে ইয়নের কাছে আছে হচ্ছে এই শেয়ারগুলার, মানে যতদিন না পর্যন্ত তার নামে ট্রান্সফার হয়ে আসতেছে, বেকার লিমিটেড তার নামে ট্রান্সফার করতেছে, ইয়নের কাছে কিন্তু থাকবে এই শেয়ারগুলার ইকুইটেবল টাইটেল। কারণ যেই দিন কেভিন মানে ইয়নের লয়ার অ্যাপ্লাই করে ফেলবে টু দ্য কোম্পানি, আর কোম্পানি যখন সব প্রক্রিয়া ফুলফিল করে ইয়নের নামে ট্রান্সফার করে দিবে, তখন তার কাছে কিন্তু শেয়ারের লিগ্যাল টাইটেলটা চলে আসবে। কিন্তু এই মুহূর্তে তার কাছে আছে কিন্তু ইকুইটেবল টাইটেল। কেন এটা আমরা বললাম? কারণ পরের লাইনে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আনএওয়ার অফ দ্য অ্যাক্সিডেন্ট। টনি যে মারা গেছে এটা তো আর ইয়ন জানে না। ইয়ন ডিক্লেয়ার্ড এ ট্রাস্ট ওভার দ্য শেয়ারস হুইচ শি বিলিভড ওয়ার রেজিস্টার্ড ইন হার নেম। সে তো মনে করছে যে তার নামে রেজিস্টার্ড হয়েই গেছে, লিগ্যাল টাইটেলে চলে আসছে। কিন্তু আমরা দেখতেছি যে তার নামে তো এখনো লিগ্যাল টাইটেল আসে নাই, কারণ মানে টনি এই শেয়ারসগুলো কোম্পানির কাছে অ্যাপ্লাই না করে ইয়নের লয়ারের কাছে কাগজপত্রগুলো দিয়ে আসছে। তো লয়ার তো এখনো যায় নাই, আমরা দেখতেছি এখনো পর্যন্ত, ইন ফেভার অফ ফেলকো। তাহলে এখন এই ইয়ন ডিক্লেয়ার করতেছে এখানের মধ্যে যে আমি ওই যে শেয়ারসগুলা আমাকে ডেল্টা দিয়েছে এটা আমি ফেলকোর জন্য হোল্ড করব। এখন তার কাছে যদি লিগ্যাল টাইটেল চলে আসতো তাহলে কিন্তু এটা হয়ে যেত একটা সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট, বিকজ আমার কাছে শেয়ার আসছে, লিগ্যাল টাইটেল, আমি এটা ফ্যালকনের জন্য হোল্ড করব। তার কাছে তো আনফর্চুনেটলি লিগ্যাল টাইটেল এখনো আসে নাই, বিকজ এখনো তো কোম্পানির কাছে অ্যাপ্লিকেশনই করে নাই হচ্ছে গিয়ে কেভিন। তাহলে যদি শুধু ইকুইটেবল টাইটেলটা থেকে থাকে টু ইয়ন, আর ইয়ন যদি বলে যে আমি ফেলকোর জন্য হোল্ড করব, তাহলে তো তার কাছে আছে ইকুইটেবল টাইটেল, আর সে বলতেছে আবার ইকুইটেবল টাইটেল ফেলকোর জন্য হোল্ড করবে। তাহলে সে তো নিজেই ট্রাস্টি হিসেবে ডিক্লেয়ার করতেছে নিজেকে। তাহলে ইয়ন যার কাছে আছে এই মুহূর্তে শেয়ারের ইকুইটেবল টাইটেল, সে যদি আবার আরেকজন বেনিফিশিয়ারির জন্য বলে যে আমি এটা হোল্ড করব, তাহলে তো এটা সাব ট্রাস্ট। তাহলে ইট ইজ এ সাব ট্রাস্ট, তাহলে এটা একটা সাব ট্রাস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে ডিসকাস করতে হবে যে যখন সে ডিক্লেয়ার করলো যে আমি এখন শেয়ারগুলো ফেলকোর জন্য হোল্ড করব, এটা যেহেতু একটা সাব ট্রাস্ট, তাহলে আবার চলে আসতেছে ফর্মালিটির প্রশ্ন, যে সাব ট্রাস্টের ক্ষেত্রে এটা কি ওরাল ডিক্লারেশন হলেই চলবে না রিটেন ডকুমেন্টস লাগবে? তখন তুমি সাব ট্রাস্ট নিয়ে তোমার নোটে যা আছে তুমি কম্পিউটার কাঁপায় লেখা শুরু করে দিবা, বলবা যে সাব ট্রাস্টের ক্ষেত্রে রিটেন ডকুমেন্টস লাগবে কি লাগবে না, আমাদের তো ফরম্যাট অ্যান্সার আছেই। আমরা বলবো সাব ট্রাস্টের ক্ষেত্রে গ্রেইঞ্জ অ্যান্ড উইলবারফোর্স কেস, তারপরে হচ্ছে তোমার আরো কয়েকটা কেসেস আমরা এখানে মেনশন করে দিব, যে ওইসব কেসে যেটা বলেছে যে তোমার সাব ট্রাস্টের ক্ষেত্রে আগে দেখা হতো ওল্ড ল, অ্যাক্টিভ রোল না প্যাসিভ রোল, এটা দেখা হতো। ঠিক আছে, এটা আমরা একটু আলোচনা করার পরে রিবেশাম মনে হয় আরেকটা কেস আছে, আলোচনা করার পরে তারপরে আমরা বলবো যে না, নতুন যে কেসটা যেটা সাদিয়া বললো যে নেলসন এন্ড গ্রিনিং কেসে বলছে যে সাব ট্রাস্টের ক্ষেত্রে ওরাল ডিক্লারেশন উইল বি সাফিসিয়েন্ট।
এখানে রিটার্ন ডকুমেন্টস লাগবে না, বিকজ অলওয়েজ যে ডিক্লেয়ার করে সাব ট্রাস্ট তার রোলটা একটিভই থাকে। সো ফেলকো শেয়ারস গুলা ক্লেম করতে পারবে। তাহলে আলটিমেটলি শেয়ারস গুলা চলে যাচ্ছে কিন্তু এই ফেলকোর কাছে। ক্লিয়ার জিনিসটা? কারণ ফেলকো বলতে পারবে যে যদি আমাদের ডেল্টা এখন হ্যাজ চেঞ্জড হিজ মাইন্ড, ডেল্টা মাইন্ড চেঞ্জ করলো, কিছু করার নাই, কোর্ট বলবে ডেল্টা তুমি মাইন্ড চেঞ্জ করার আর কোনো সুযোগ নাই, বিকজ তোমার কাছে তো ভাই শেয়ার নাই। ঘটনা অনেক দূর গড়াই গেছে। হ্যাঁ, ঘটনা অনেক দূর গড়াই গেছে এখানে। ঠিক আছে, যে ঘটনা অনেক দূর গড়াই গেছে, তুমি তো অনেক পুরনো ইতিহাস। কারণ তোমার কাছ থেকে শেয়ার অলরেডি ইয়নের কাছে চলে গেছে, বাট ইয়নের কাছে লিগ্যাল টাইটেল না গেলেও ইয়নের কাছে চলে গেছে ইকুইটেবল টাইটেল, আর ইয়ন লোকটা আবার কিন্তু ফ্যালকোকেও দিয়ে দিচ্ছে। তো তুমি এখন আর মাইন্ড চেঞ্জ করার কোনো সুযোগ নাই, তুমি এখন আগের পজিশনেই বসে আছো। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন যদি আমাদের ডেলটা বলেও থাকে যে আমি পুরো জিনিসটাকে রিট্র্যাক্ট করতে চাই, উইথড্র করতে চাই, লাভ হবে না, কারণ এটা আলটিমেটলি ফ্যালকো ক্লেম করতে পারবে শেয়ারসগুলো। The Delta has now asked Tony's personal representative, Ghia, to transfer the shares to Neil absolutely. তো এখানে যখন সে বলছে শেয়ারসগুলো দেওয়ার জন্য, এখানে যদি সে টনির পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ ঘিয়াকে বলেও থাকে, এখানের মধ্যে ওরাল ডিক্লারেশন উইল বি সাফিসিয়েন্ট, কারণ এখানেও সে নীলকে কিন্তু অ্যাবসলিউটলি দিতে যাচ্ছে, মানে ভ্যান্ডারেবল সিচুয়েশন। কিন্তু এটা নীল ক্লেম করতে পারবে না, বিকজ নীলের আগেই এই শেয়ারসগুলো চলে গেছে হচ্ছে গিয়ে ইয়নের কাছে, আর ইয়ন যেহেতু সাব ট্রাস্ট ক্রিয়েট করছে, এটা চলে গেছে ফেলকোর কাছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানের মধ্যে যে দো এ লাস্ট সিচুয়েশনে ফর্মালিটিস রিকোয়ারমেন্ট কমপ্লাই করার কোনো প্রয়োজন নাই, এটা ভ্যান্ডারেবল সিচুয়েশন, কিন্তু এখানের মধ্যে আমাদের তোমার নীল ক্যানট ক্লেম দ্য শেয়ারস বিকজ বিফোর নীল এই শেয়ারের মধ্যে রাইট পেয়ে গেছে হচ্ছে প্রথমে ইয়ন, আর তারপরে পেয়ে গেছে হচ্ছে ফেলকো। এটা হবে হচ্ছে আমাদের এই পার্টের জন্য অ্যান্সার। তারপরে এক্সামিনার যেটা দিল সেটা হচ্ছে ইট অলসো ইমার্জেস দ্যাট টনি হেল্ড সাম শেয়ারস ইন স্ট্রিট লিমিটেড অলসো অন ট্রাস্ট ফর ডেল্টা। আরেকটা শেয়ার এক্সামিনার এখানে কাহিনী নিয়ে আসছে, সেটা হচ্ছে কি যে ওই যে বেচারা টনি যে মারা গেছে এখন, সেই ইওনের জন্য শেয়ার হোল্ড করতে আরেকটা কোম্পানিতে, যে কোম্পানির নাম হচ্ছে স্ট্রিট লিমিটেড। তাহলে একটা তো হচ্ছে বেকার লিমিটেড আর একটা হচ্ছে স্ট্রিট লিমিটেড। ঠিক আছে, তাহলে টনি এই শেয়ারগুলো হোল্ড করতে হচ্ছে ফর ডেল্টা। Before Tony died, Delta instructed him to transfer the legal title of the shares to Neil. ও ছিল যে শেয়ারস গুলো তুমি নীলকে দিয়ে দিও, and this had been done, এবং নীলকে এটা দেওয়া হয়েও গেছে। Delta is now arguing that he is the owner of the Street Limited share because he meant Neil only to have the shares in Baker Limited. সে এখন বলতেছে যে না, আমি তো এটা ভুল করে ফেলছি, আমি তো শুধু বেকার লিমিটেডের ইয়েটা করতে চাচ্ছিলাম। কিন্তু এটা তো এখন যেহেতু ডেল্টা টনিকে বলে দিছিল যে তুমি এই শেয়ারসগুলো অ্যাবসলিউটলি দিয়ে দাও, তার মানে হচ্ছে যে সে চাচ্ছিল যে এটার লিগ্যাল টাইটেলটা চলে যাওয়ার জন্য। ডেল্টা ইনস্ট্রাক্টেড হিম টু ট্রান্সফার লিগ্যাল টাইটেল অফ দ্য শেয়ারস টু নীল, লিগ্যাল টাইটেল দিয়ে দিতে বলছে, এবং এটা করাও হয়ে গেছে, মানে কনস্টিটিউশনও হয়ে গেছে। ডেল্টা এখন তার মাইন্ড চেঞ্জ করতে পারবে না, বিকজ এখানে ফর্মালিটিসও ডান, ফর্মালিটিস তো লাগবেই না যেহেতু লিগ্যাল টাইটেল ট্রান্সফার হচ্ছে, আর কনস্টিটিউশনও হয়ে গেছে। সেইখানে সে এখন যদি সে বলে মিস্টেক, এটার কাজে আসবে না। তাহলে এই শেয়ারসগুলো এখন ক্লেম করতে পারবে হচ্ছে নীল। তাহলে আমরা বলবো যে নীল, অ্যাডভাইস নীলের ক্ষেত্রে লাস্ট প্যারাগ্রাফে আমরা নীল তুমি যেটা করতে পারবা যে তুমি স্ট্রিট লিমিটেডের শেয়ারসগুলো তুমি পাবা, এই শেয়ারসগুলো তোমার হবে, কিন্তু যেগুলো বেকার লিমিটেডের শেয়ার এগুলার তুমি পাচ্ছ না। যদিও পরবর্তীতে মাইন্ড চেঞ্জ করে তোমাকে বলছিল দেওয়ার জন্য, কিন্তু তুমি এটা পাবা না, বিকজ এটা অলরেডি এটা ইয়নের কাছে চলে গিয়েছিল এই শেয়ারসগুলা, এবং ইয়ন এটা আবার সাব ট্রাস্ট হিসেবে বলেছে ফেলকোর জন্য হোল্ড করতে, ওই শেয়ারসগুলো পাবে হচ্ছে ফেলকো।
বুঝে গেছে কিভাবে অ্যান্সারটা রেডি করতে হবে? পারা যাবে না এই কোশ্চেনটা ফুললি করা? আচ্ছা, তাহলে এখন একটু যদি আমাদের পরীক্ষার সময় প্রিপারেশনটা আমরা কিভাবে নিব? আমাদের তো এরকম কোশ্চেন আরো ৪-৫টা সলভ করতে হবে বা আরো বেশি করলে আরো ভালো। পরীক্ষার সময় এই জিনিসটাকে বুঝার জন্য একটু ডায়াগ্রাম বেসিসে করে নিলে ভালো হয়। হ্যাঁ, যেহেতু ২ টা শেয়ারের ইস্যু আছে, বেকার লিমিটেড আর হচ্ছে তুমি তাহলে পরীক্ষার সময় একটু মানে খাতা কলম নিয়ে গেলা, একটু কাগজ নিয়ে গেলা, সাদা কাগজ। এখানে তুমি জাস্ট করে ফেলবা, একটু ডায়াগ্রাম করে ফেলবা দ্রুত। কারণ তোমার তো সময় দিচ্ছে হচ্ছে গিয়ে ৩ টা কোয়েশ্চেনের জন্য সময় দিচ্ছে হচ্ছে ৪ ঘন্টা ১৫ মিনিট। তো তোমার তো এসে যদি ১ টা বা ২ টা করো, তোমার কিন্তু টাইম অনেক বেশি থাকবে। তো তোমার যদি ২ টা প্রবলেম কোয়েশ্চেন করা লাগে, চ্যারিটেবল ট্রাস্ট এবং হচ্ছে ফর্মালিটিস কনস্টিটিউশন, সুন্দর করে ২ টা পিকিউ করতে পারো। তুমি 1 আওয়ার 15 মিনিটস করে নাও বা তুমি ১.৫ ঘন্টা করেই নিতে পারো। ৩ ঘন্টা এটা চলে গেল। আর ১ ঘন্টা ১৫ মিনিটে একটা এসে সুন্দর করে টাইপ করা যায়। তো তুমি মানে যেটা করবা সেটা হচ্ছে ঠান্ডা মাথায় দেখবা যে আচ্ছা বেকার লিমিটেড। এই শেয়ারের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে? সেটা হচ্ছে যে ডেল্টার কাছে ছিল ইকুইটেবল টাইটেল, টনির কাছে ছিল লিগ্যাল টাইটেল। তাহলে ১ম এ টনি কি বলছিল? টনি আ মানে ১ম এ যেটা ডেল্টা টনিকে বলছে যে, "তুমি যে ইকুইটেবল টাইটেলটা আমার জন্য হোল্ড করতেছো এই কোম্পানির শেয়ারের, এটা লিগ্যাল টাইটেলটা তুমি ইয়নকে দিয়ে দাও।" তাহলে এখানে ফর্মালিটিজ এর কোন প্রিন্সিপাল এপ্লাই করবে? 53(1)(c তারপরে হচ্ছে গ্রে ভার্সেস আইআরসি নাকি না এটার জন্য এপ্লাই করবে হচ্ছে ভ্যান্ডারবল ভার্সেস আইআরসি। তো এটা একটা ইস্যু ফর্মালিটিজ। তারপরে ডিসকাস করতে হবে আচ্ছা কনস্টিটিউশন হইছে কিনা? আমাদের টনি কি ইয়নের কাছে লিগ্যাল টাইটেলটা ট্রান্সফার করেছিল কিনা? তাই টনি তো দিয়েছিল ইয়ন সলিসিটরের কাছে, কেভিনের কাছে। তাহলে কনস্টিটিউশন নিয়ে আমাদের আলোচনা শুরু করতে হবে, মিলরয় ভার্সেস লর্ড। তারপরে এক্সেপশন হিসেবে আমাদের রি রোজ, তারপরে হচ্ছে রি ফ্রাই, এগুলা এই কেসগুলা। তারপরে হচ্ছে আরেকটা কেস মাস্কেল অ্যান্ড মাস্কেল। হ্যাঁ? তারপরে বলতে হবে এই এক্সেপশন দিয়ে তো আসলে কনস্টিটিউশন করা যাচ্ছে না। তাহলে কোনটা আসবে? পেনিংটন অ্যান্ড ওয়েইন কেস আসবে, খান অ্যান্ড মাহমুদ কেস আসবে। তাহলে ইয়নকে কিন্তু আমরা শেয়ারগুলো দিতে পারতেছি। কিন্তু এখন যেহেতু ইয়নের কাছে কমপ্লিট হয় নাই, কারণ এখনো তো কেভিন এপ্লাই করে নাই, তাহলে ইয়নের কাছে যদি থাকে হচ্ছে এখন কোনটা আছে ইয়নের কাছে? যদি ইয়নের কাছে থেকে থাকে হচ্ছে লিগ্যাল টাইটেল, ইয়নের কাছে যদি থেকে থাকে হচ্ছে গিয়ে তোমার লিগ্যাল টাইটেল, তাহলে এক ধরনের অ্যান্সার হবে। লিগ্যাল টাইটেল যদি চলে আসতো তাহলে আমরা বলবো যে যদি কেভিন অ্যাপ্লাই করে থাকে, ইয়নের কাছে লিগ্যাল টাইটেল চলে আসে তাহলে তো এটা সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট। কিন্তু তার কাছে যদি শুধু এখন ইকুইটেবল টাইটেল থাকে আর সে যদি এই শেয়ারগুলোর উপরে একটা ট্রাস্ট ডিক্লেয়ার করে তাহলে তো এটা সাব ট্রাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তো এটা সাব ট্রাস্ট হয়ে যাবে। আর সাব ট্রাস্টের জন্য তো আমাদের এই গ্রিঞ্জ ভার্সেস উইলবারফোর্স, তারপরে হচ্ছে রি বেশাম, তারপরে নেলসন অ্যান্ড গ্রিনিং, হ্যাঁ এই কেসগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আলটিমেটলি তো এটা চলে যাচ্ছে ফেলকোর কাছে। কারণ ফেলকোর জন্য ট্রাস্ট ক্রিয়েট করার জন্য ইয়নের এখানে মানে ওরাল ডিক্লারেশন উইল বি সাফিসিয়েন্ট। আর ইয়নের কাছে যদি লিগ্যাল টাইটেল চলে আসতো তাহলে তো এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট। কারণ ইয়নের কাছে যদি শেয়ারগুলো লিগ্যাল টাইটেল চলে আসে আর ইয়ন যদি বলে আমি ফেলকোর জন্য হোল্ড করব, তাহলে তো এটা আমরা জানি যে যদি এখানে ইয়ন নিজেই বলতেছে যে আমি ফেলকোর জন্য হোল্ড করব, তাহলে এটা সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট হইতো। তাহলে তো এখানে আমাদের কোনো সমস্যাই থাকতো না। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো একটা ইস্যু। তারপরে আমরা বললাম যে তারপরে যেটা করছে ডেলটা কিন্তু মাইন্ড চেঞ্জ করতে চাইছে। ডেল্টা মাইন্ড চেঞ্জ করে ঘিয়াকে বলছে, ঘিয়াটা কে? ঘিয়া হচ্ছে গিয়ে তোমার ওই যে টনির যে পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে বলছে যে তুমি কিন্তু এখন শেয়ারগুলো নীলকে দিবা। তাহলে নীলকে যে দিতে বলছে এটা তো ইকুইটেবল টাইটেল না লিগেল? উনি বলছে যে লিগেলটা দিয়ে দিবা, বলছে যে এটা লিগেল টাইটেলটা তুমি দিয়ে দাও। তাহলে যদি লিগেল টাইটেলটা দিতে বলে
এই যে এখানে আমরা দেখতেছি যে অ্যাবসলিউটলি দিয়ে দাও বলতেছে যে হি আস্কড টনিজ পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ ঘিয়া টু ট্রান্সফার দ্য শেয়ারস টু নীল অ্যাবসলিউটলি। যদি অ্যাবসলিউটলি ট্রান্সফার করতে বলে, ঠিক আছে, অ্যাবসলিউটলি যদি ট্রান্সফার করতে বলে তাহলে এখানের মধ্যে তো ফর্মালিটি লাগবে না, কারণ এটা তো ভ্যান্ডারবল ভার্সেস আইআরসি সিচুয়েশন। কিন্তু ফর্মালিটি লাগবে না, কিন্তু এখানে শেয়ার তো আগেই চলে গেছে হচ্ছে টু ইয়ন, আর ইয়নের কাছ থেকে চলে গেছে টু ফ্যালকো। তো এখানে তার ইকুইটেবল ইন্টারেস্ট আর প্রিভেল করবে না, প্রিভেল করবে আগে যার কাছে চলে গেছে। তারপরে আসতেছে স্ট্রিট লিমিটেডের, এটা তো একদম ছোট ডিসকাশন, কারণ এখানে ডেল্টার কাছে ছিল ইকুইটেবল টাইটেল, টনির কাছে ছিল লিগ্যাল টাইটেল। এখন ডেল্টা টনিকে বলছে যে স্ট্রিট লিমিটেডের শেয়ারগুলো নীলকে দিয়ে দাও। এখন নীলকে অলরেডি দেওয়া হয়ে গেছে, ফর্মালিটিও হয়ে গেছে, কনস্টিটিউশনও হয়ে গেছে। নীলের কাছে তো শেয়ারগুলো চলেই গেছে। এখন যদি ডেল্টা টনিকে বলেও যে আমি এখন মাইন্ড চেঞ্জ করতেছি, নীলকে দিও না, আমি ভুল করছি, আমি মনে করছিলাম যে শুধু বেকার লিমিটেডের কথাবার্তা হচ্ছে, এটা তো টু লেট, কারণ নীল হ্যাজ নাও বিকাম দ্য ওনার অফ স্ট্রিট লিমিটেড শেয়ার। এখানে তো বেনিফিশিয়ারি ট্রাস্টি চেঞ্জ করবে কেন? বেনিফিশিয়ারি যেটা বলছে সেটা হলো যে বেনিফিশিয়ারি তো ট্রাস্টি চেঞ্জ করে নাই। একজন পার্সন মারা গেলে তার পার্সোনাল রিপ্রেজেন্টেটিভের কাছে লিগ্যাল টাইটেল যাবে, এটাই তো স্বাভাবিক। একটা লোক যদি মারা যায়, এক্স যদি মারা যায়, তাহলে সে উইলের মধ্যে যাকে ট্রাস্টি করে যাবে তার কাছে প্রপার্টি যাবে। আর যদি সে উইল না করে যায় তাহলে তার আত্মীয় স্বজনের কাছে প্রপার্টি যাবে। মানে হাজবেন্ড মারা গেলে ওয়াইফের কাছে যাবে, ওয়াইফ মারা গেলে হাজবেন্ডের কাছে যাবে। আর যদি বাচ্চা কাচ্চা থাকে, যদি ওয়াইফ না থাকে তাহলে মানে যদি বাচ্চা কাচ্চা থাকে ওয়াইফ নাই, তাহলে বাচ্চা কাচ্চাদের কাছে ইকুয়ালি যাবে, এভাবে যাবে। বেনিফিশিয়ারি ট্রাস্টি চেঞ্জ করার তো এখানে আমরা দেখতেছি না। বেনিফিশিয়ারি ট্রাস্টি চেঞ্জ করার তো এখানে আমরা সিচুয়েশন দেখতেছি না, কারণ এখানে ডেল্টার জন্য শেয়ারগুলো হোল্ড করতে হচ্ছে গিয়ে মানে টনি। আর টনি যদি মারা যেয়ে থাকে তাহলে টনির যে ইয়ে থাকবে, সাকসেসররা থাকবে, তারা ডেল্টার জন্য হোল্ড করবে। কারণ মানে টনি মারা গেলে যে শেয়ারগুলো টনির আত্মীয় স্বজন পেয়ে যাবে তা তো না, তারাও তো এটা ট্রাস্টি হিসেবে হোল্ড করতে হবে ফর ডেল্টা, কারণ জিনিসগুলো তো ডেল্টার জিনিস। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আর এখানে তোমার ফর্মালিটি রিকোয়ারমেন্ট ফর সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট। সেলফ ডিক্লারেটরি ট্রাস্টে তো কোনো ফর্মালিটি লাগবে না। সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট তো একটা ফ্রেশ ট্রাস্ট। আমরা পড়ছি না ফর্মালিটি পড়ার সময়, একটা পার্সন যদি যদি বলে আমি আমার একটা ল্যাপটপ ওয়ার জন্য হোল্ড করব, এটা কি ট্রাস্ট হবে? ইট ইজ এ ফ্রেশ ট্রাস্ট। 53(1)(c) কি ফ্রেশ ট্রাস্টের জন্য অ্যাপ্লাই করে, নিউ ট্রাস্টের জন্য অ্যাপ্লাই করে, না সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট ট্রান্সফার হলে অ্যাপ্লাই করে? তাহলে 53(1)(c) কখন অ্যাপ্লাই করে? ডাজ ইট অ্যাপ্লাই ফর এ ফ্রেশ ট্রাস্ট? মানে এক্স যদি বলে যে আমি ওয়াইয়ের জন্য হোল্ড করে, এটাকে অ্যাপ্লাই করে? এটা তো অ্যাপ্লাই করে না। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ইস্যু। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা করার চেষ্টা করবো, এটা ফুললি করতে পারলে ভালো হবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমরা যদি দেখে ফেলি এখানে, 2022 জোন এ কোয়েশ্চেন নাম্বার 5। ট্রেভর is a trustee of shares of Plonk Limited and Broke Limited. ঠিক আছে, তাহলে এখানে আমরা ডায়াগ্রামটা করে ফেলি। যে ট্রেভর হচ্ছে ট্রাস্টি এবং সে দুইটা কোম্পানির শেয়ারের সে ট্রাস্টি, একটা হচ্ছে প্লঙ্ক লিমিটেড আর একটা হচ্ছে ব্রোক লিমিটেড। হোল্ডিং অন ট্রাস্ট ফর জর্জ।
তাহলে তার কাছে আছে লিগ্যাল টাইটেল, আর সে এই শেয়ারস গুলা হোল্ড করতেছে হচ্ছে ফর জর্জ। জর্জের কাছে আছে হচ্ছে শেয়ারের ইকুইটেবল টাইটেল, হোল্ডিং অন ট্রাস্ট ফর জর্জ। জর্জ উইশ টু গিভ দ্য শেয়ারস ইন প্লঙ্ক লিমিটেড টু জুপো। তাহলে আমরা আপাতত এই শেয়ারগুলো ভুলে যাই, ব্রোক লিমিটেড। তাহলে এখন সে প্লঙ্ক লিমিটেডের শেয়ারগুলো সে জুপোকে দিতে চায়, ঠিক আছে, জুপোকে দিতে চান। ইনস্ট্রাক্টেড ট্রেভর টু ট্রান্সফার টাইটেল টু দ্য শেয়ারস। সে কিন্তু বলেন না ট্রেভর তুমি হোল্ড করবা, বলতেছে তুমি শেয়ারগুলো দিয়ে দেওয়া হচ্ছে টু জুপো, তার মানে সে লিগ্যাল টাইটেল দেওয়ার কথা বলতেছে। তাহলে পরীক্ষার সময় যদিও আমরা বুঝতে পারবো যে লিগ্যাল টাইটেল দেওয়ার জন্য বলতেছে, তারপরেও আমরা কিন্তু আলোচনা মানে একটু ফুললি করার জন্য আমরা বলবো যে এখানে আমাদেরকে দেখতে হবে যে এটা কি ইকুইটেবল টাইটেল ট্রান্সফার করার কথা বলতেছে, তাহলে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে গ্রে ভার্সেস আইআরসি। আর যদি লিগ্যাল টাইটেল ট্রান্সফার করার কথা বলে তাহলে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ভ্যান্ডারবেলেন আইআরসি। তাহলে আমাদের ফর্মালিটিজের রিকোয়ারমেন্ট আমরা বুঝে গেলাম। ফর্মালিটিজের ক্ষেত্রে ওরালিও যদি বলে থাকে কোনো সমস্যা হবে না, কারণ ট্রেভর কে যদি বলে থাকে যে তুমি লিগ্যাল টাইটেলটা দিয়ে দাও, তাহলে এটা ওরালি বললেও কোনো অসুবিধা নেই। এই ইনস্ট্রাকশনসটা ওরাল হলেও চলবে, ইন রাইটিং হলে তো তোমার কোনো সমস্যা নাই, ওরাল হলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে সিচুয়েশনটা পড়ে যাচ্ছে ভ্যান্ডারবেলের মতো। কিন্তু এই দুইটাই আলোচনা করতে হবে। তাহলে ফর্মালিটিজ আমাদের হয়ে গেল ডিসকাশন। ফর্মালিটি যদি আমাদের ডিসকাশন হয়ে যায়, পরবর্তীতে আমাদের আলোচনা করতে হবে যে কনস্টিটিউশন হয়েছে কিনা। তাহলে ট্রেভর কি এই শেয়ারস গুলা লিগ্যাল টাইটেলটা ট্রান্সফার করেছে কিনা হচ্ছে টু জুপো। তাহলে ট্রেভর সাইন্ড দ্য ট্রান্সফার ফর্ম and handed the form to Zupo solicitor Solo along with certificate of the shares. তা আমরা এখানে বলে দিব যে এখানে আমাদেরকে প্রথমে ডিসকাস করতে হবে মিলরয় ভার্সেস লর্ড, তারপরে আমরা বলবো যে মিলরয় ভার্সেস লর্ড অ্যাপ্লাই করলে কনস্টিটিউশন হয় নাই, তারপরে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে এক্সেপশন অফ রিরোজ, হ্যাঁ, রিরোজ, রিফ্রাই, মাস্কেল অ্যান্ড মাস্কেল, এইটা। তারপরে বলতে হবে এই এক্সেপশন তো কাজ হবে না, কারণ শেয়ারস গুলো তো উনি কোম্পানির কাছে অ্যাপ্লাই করে নাই। তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের যে এক্সেপশন, সেটা হচ্ছে এই পেনিংটন অ্যান্ড ওয়েইন এক্সেপশন। পেনিংটন অ্যান্ড ওয়েইন এক্সেপশন, খান অ্যান্ড মাহমুদ এক্সেপশন। পেনিংটন অ্যান্ড ওয়েইন অ্যাপ্লাইড ইন খান অ্যান্ড মাহমুদ। খান অ্যান্ড মাহমুদ, এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে মিলরয় তো ইররিলেভেন্ট না, কারণ আমরা বলবো যে মিলরয় প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই, মানে মিলরয় প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা বলবো যে যদি মিলরয় প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয় তাহলে তো কনস্টিটিউশন হয় নাই। কনস্টিটিউশন হওয়ার জন্য লিগ্যাল টাইটেল ট্রান্সফার করতে হবে। আমাদের তো লিগ্যাল টাইটেল ট্রান্সফার করার জন্য আমাদের ট্রেভর যে ট্রাস্টি, সে তো এটা জুপোর কাছে ট্রান্সফার করেনি লিগ্যাল টাইটেলটা, মানে সে কোম্পানির কাছে অ্যাপ্লাই করে প্রপারভাবে তো জুপোর কাছে ট্রান্সফার করেনি, কিন্তু সে করছে হচ্ছে জুপোর লয়ারের কাছে দিয়ে দিছে, সোলোর কাছে দিয়ে দিছে, ঠিক আছে। এই জন্য প্রথমে তো আমাদেরকে কনস্টিটিউশনাল প্রিন্সিপালটা কোন কেস থেকে আসছে সেটা তো এক্সামিনারকে বলতে হবে। ইমপারফেক্ট, হ্যাঁ, ট্রান্সফার এটাকে বোঝানোর জন্য, ইমপারফেক্ট গিফট বোঝানোর জন্য বলতে হবে। ইকুইটি একটা ইমপারফেক্ট গিফটকে পারফেক্ট করে না, ইমপারফেক্ট ট্রাস্টকে পারফেক্ট করে না। তারপরে বলতে হবে যে এখানে কি ইকুইটি জুপোকে কোনোভাবে হেল্প করতে পারে কিনা, তখন আমাদেরকে এক্সেপশনস গুলা ডিসকাস করতে হবে। তাহলে মিলরয় দিয়ে শুরু করতে হবে, তারপরে এক্সেপশনস গুলো বলতে হবে। জর্জ অলসো টেল ট্রেভর, তাহলে ট্রেভর তো দুইটা কোম্পানির শেয়ার হোল্ড করত জর্জের জন্য। ট্রেভর টু হোল্ড দ্য শেয়ারস অফ ব্রোক লিমিটেড, তাকে বলতেছে যে তুমি ব্রোক লিমিটেডের শেয়ার যেগুলো আছে অন ট্রাস্ট ফর জেরেক্স,
যে তুমি এটা জেরেক্স এর জন্য হোল্ড করবা, তুমি এটা জেরেক্স এর জন্য হোল্ড করবা। তাহলে এখানে কিন্তু শুধু ইকুইটেবল দিচ্ছে, হ্যাঁ, শুধু ইকুইটেবল ট্রান্সফার করতেছে, এখানে লিগেল কিন্তু বলে নাই। এখানে বলতেছে যে তুমি যে শেয়ারস গুলা আমার জন্য হোল্ড করতেছিলা ট্রেভর, এই শেয়ারস গুলা এখন তুমি জেরেক্স এর জন্য হোল্ড করবা। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণভাবে গ্রে ভার্সেস আইআরসি সিচুয়েশন। আর এখানে যে টেলস মুখে বলছে, তার মানে এখানের মধ্যে যদি সে মুখে বলে থাকে টেলস হয়ে থাকে, তাহলে এখানে যদি রিটেন ডকুমেন্টস না থাকে তাহলে তো এই ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে, এই ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে। তাহলে পরের লাইনে আবার এক্সামিনার আমাদেরকে বলে দিচ্ছে যে এখন ঝগড়া হয়ে গেছে হচ্ছে জর্জের সাথে, তোমার এই জেরেক্সের একটা ঝগড়া হয়ে গেছে, ইনস্টেড এগ্রিজ ইন রাইটিং টু সোল দ্য শেয়ারস টু ইয়াসমিন। তাহলে এখন কি সে ইয়াসমিনের কাছে বিক্রি করতে পারবে কিনা? এখন সে এটা ইয়াসমিনের কাছে বিক্রি করতে চায়, ঠিক আছে? ইয়াসমিনের কাছে সে ইন রাইটিং সে একটা এগ্রিমেন্ট করছে জর্জ ইন রাইটিং যে সে এটা বিক্রি করতে চায় জর্জ টু ইয়াসমিন। তাহলে আমরা বলবো যে এখানে জেরেক্সের জন্য যে ট্রাস্টটা ক্রিয়েট করেছিল এই ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে, ট্রাস্ট ইজ ভয়েড ফর জেরেক্স, সে এখানে প্রপার্টি পাবে না, কারণ এখানে গ্রে ভার্সেস আইআরসি ওরালি করলে এটা তোমার ট্রাস্টটা ভ্যালিড হবে না, এটা ভয়েড হয়ে যাবে। কিন্তু যেই ইকুইটেবল টাইটেলটা বিক্রি করার জন্য কন্ট্রাক্ট করলো ইয়াসমিনের সাথে, এখন ইকুইটেবল টাইটেল যদি বিক্রি করার জন্য কন্ট্রাক্ট করে থাকে, সেল করার জন্য কন্ট্রাক্ট করে থাকে, কন্ট্রাক্ট টু সেল, তাহলে এখানে আমাদের যে প্রিন্সিপাল গুলো আসে অট্রেড ভার্সেস আইআরসি, ঠিক আছে, এবং নিভিল অ্যান্ড উইলসন, এই কেসগুলো বলতেছে যে যদি কেউ প্রপার্টি সেল করে কারো কাছে, আর এই প্রপার্টি যদি অর্ডিনারি প্রপার্টি হয় তাহলে রিটেন ডকুমেন্টস লাগবে, আর যদি এগুলা ইউনিক প্রপার্টি হতো যেটা মার্কেটে অ্যাভেলেবল না, এটার জন্য ওরাল এগ্রিমেন্ট হলেও চলবে। আমাদের কেসে যে শেয়ারসগুলো ছিল সেগুলো তো প্রাইভেট কোম্পানির শেয়ারস, এটা রিটেন না হলেও অসুবিধা ছিল না, রিটেন ডকুমেন্ট যেহেতু হয়েছে আরো সুবিধা হয়েছে, তার মানে এই শেয়ারসগুলো এখন ইয়াসমিনের কাছে চলে গেছে, ইয়াসমিন ক্যান ক্লেম দ্য শেয়ারস। ইয়াসমিনের সাথে যে কন্ট্রাক্ট হয়েছে এখানে ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট হবে, এবং ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট যদি হয়ে থাকে আর এটা যদি রিটার্ন ডকুমেন্টস আছে, সুতরাং ইয়াসমিন নাও ক্যান ক্লেম দ্য শেয়ারস, এটা তো রিটার্ন ডকুমেন্টসও আছে। তাহলে ব্রোক লিমিটেডের শেয়ারস গুলা ক্লেম করতে পারবে হচ্ছে ইয়াসমিন, কিন্তু জেরেক্স পারবে না, কারণ জেরেক্সের ক্ষেত্রে এখানে কোনো রিটার্ন ডকুমেন্টস ছিল না। আর গ্রেভার্স আইআরসি কেসে বলতেছে শুধু যদি ইকুইটেবল টাইটেল ট্রান্সফার করা হয় এখানে তো রিটার্ন ডকুমেন্টস লাগবে। আচ্ছা, তারপরে আমাদের এক্সামিনার ফাইনালি কি বলতেছে যে বিফোর সোলো ওয়াজ এবল টু রেজিস্টার দ্য শেয়ারস ইন প্লঙ্ক লিমিটেড ইন জুপোস নেম, ওই যে আগের যে ইয়েটা ছিল এই কাহিনী, যে শেয়ারস গুলা যখন আমাদের এই যে জুপোর সলিসিটার সোলো, এটা কার নামে রেজিস্টার করার জন্য দায়িত্ব দিয়েছিল, তোমার জুপোর নামে। তো সেটা করার আগেই জুপোজ নেম জর্জ ওয়াজ কিল্ড ইন এ কার ক্র্যাশ, জর্জ মারা গেছে, লিভিং অল হিজ প্রপার্টি টু সিলভিয়া, সিলভিয়ার কপাল খারাপ, সিলভিয়া প্রপার্টি পাবে না। কেন পাবে না? সিলভিয়াকে আমরা বলবো যে এই শেয়ারস গুলার লিগ্যাল টাইটেলটা চলে গেছে হচ্ছে গিয়ে জুপোর কাছে, ফর্মালিটিস লাগবে না বিকজ ভ্যান্ডারেবল ভার্সেস আইআরসি সিচুয়েশন। আর সিলভিয়া যদি আর্গিউ করে যে এটা তো জর্জ মারা যাওয়ার আগে লিগ্যাল টাইটেল ট্রান্সফার হয় নাই, আমরা বলবো যে এখানে তো অ্যাপ্লাই করবে হচ্ছে কনস্টিটিউশনের এক্সেপশনাল প্রিন্সিপাল গুলা। এক্সেপশন যখন অ্যাপ্লাই করবে মানে তখন এটা আনকনশনেবল হয়ে যাবে হচ্ছে ফর জর্জেস সাকসেসার্স, তারা এটা রিফিউজ করতে পারবে না, এটা জুপোর নামে ট্রান্সফার করতেই হবে। আর জুপো তো রিলাই করবে কনস্টিটিউশনের জন্য পেনিংটন প্রিন্সিপালের উপরে, সে তো রিলাই করবে হচ্ছে খান এন্ড মাহমুদ কেসের উপরে। তাহলে সিলভিয়া এখানে দুইটা আর্গুমেন্ট করবে,
প্রথম আর্গুমেন্ট হচ্ছে দেখেন ফর্মালিটি তো কমপ্লাই করা হয়নি, এটা তো ওরাল ইনস্ট্রাকশনস ছিল। আমরা বলবো যে ওরাল ইনস্ট্রাকশনস হলেও অসুবিধা নাই, কারণ এটা ভ্যান্ডারেবল সিচুয়েশন, এখানে ওরাল ইনস্ট্রাকশন ইজ সাফিসিয়েন্ট। আর সে যদি বলে কনস্টিটিউশন হয় নাই, তখন আমরা বলবো এখানেতে অ্যাপ্লাই করবে পেনিংটন এক্সেপশন, কনস্টিটিউশন হয়ে গেছে, ধরে নিতে হবে কনস্টিটিউশন হয়ে গেছে। তো সিলভিয়া তুমি শেয়ার পাবা না, ওই শেয়ারগুলো জুপোর। আর তারপরে আমরা দেখতেছি হচ্ছে it also emerges that George never transfer his interest in the shares in Broke Limited to Yasmin. ইয়াসমিনকে সে শেয়ারস গুলো দেয় নাই, বিক্রি করতে অস্বীকার করতেছে। and now Xerox and Sylvia are claiming them. তো এখন এই শেয়ারস গুলা কি জেরেক্স পাবে কিনা? জেরেক্স তো পাবেই না, কারণ আমরা তো আগেই বলে আসছি যে এখানে তুমি পাবা না, বিকজ এখানে তো অ্যাপ্লাই করবে হচ্ছে গ্রে ভার্সেস আইআরসি কেস। কারণ শুধু তোমাকে ইকুইটেবল টাইটেল দেওয়ার কথা বলছিল, আর এটা বলছে হচ্ছে ওরালি, তুমি তো পাবাই না। আর কিন্তু এটা তোমার কে পেতে পারে, এটা সিলভিয়াও পাবে না। সিলভিয়া পাবে না এই জন্য যে শেয়ারস গুলো তো বিক্রি করার জন্য ইয়াসমিনের কাছে সে চুক্তিবদ্ধ, আর এখানে তো ইকুইটেবল টাইটেল ডিসপোজ হয়েছে, এটার জন্য রিটার্ন ডকুমেন্টসও আছে। রিটার্ন ডকুমেন্টস না থাকলেও ইয়াসমিনের কাছে বিক্রি করাই লাগতো, বিকজ প্রাইভেট কোম্পানির শেয়ার মানে ইউনিক প্রপার্টি। আর রিটার্ন ডকুমেন্ট যেহেতু আছে, এটার ইকুইটেবল টাইটেলটা চলে গেছে হচ্ছে টু ইয়াসমিন। তার মানে এখন যদি আমাদের সিলভিয়া বলে যে আমি শেয়ারস গুলো দিব না, তাহলে এটা সে তোমার রিট্র্যাক্ট করতে পারবে না, সে এটা রিফিউজ করতে পারবে না। ক্লিয়ার জিনিসটা? এইভাবে আমাদেরকে অ্যাডভাইস করতে হবে। তাহলে সিলভিয়ার এখানে ব্যাড নিউজ দুইটাই। প্রথম ব্যাড নিউজ হচ্ছে যে তোমাকে যে জুপোর শেয়ারস গুলা পাবে, যেটা হচ্ছে গিয়ে তোমার ওই কোম্পানির শেয়ারস গুলা, আগের যে কোম্পানিটা ছিল প্লঙ্ক লিমিটেড, এটা অলরেডি জুপোর কাছে চলে গেছে ফর্মালিটিস কনস্টিটিউশন দুইটাই কমপ্লাই করার জন্য। আর ব্রোক লিমিটেডের শেয়ারস গুলা, এগুলা জেরেক্স পাবে না, কিন্তু সিলভিয়া তুমি পাবা না, বিকজ এগুলা বিক্রি করার জন্য যেহেতু কন্ট্রাক্ট হয়ে গেছে টু ইয়াসমিন। তাহলে ক্লিয়ার? তাহলে এই দুইটা কোশ্চেন দেখো, কারো কোনো মানে প্রবলেম আছে কিনা বুঝতে। আমি এটা গ্রুপে দিয়ে দিব, তাহলে তুমি এটা করতে পারবা। কারো কোনো প্রবলেম বুঝতে বা কোনো কিছু? এখানে তোমার এই অ্যান্সার স্ট্রাকচারটা ফলো না করে আমি যেটা ডিসকাস করলাম সেটা করলে ভালো হবে আর কি। এই অ্যান্সার স্ট্রাকচারটা ফলো না করে আমি যেটা ক্লাসে ডিসকাস করলাম এটা ভালো হবে। আমি শুধু ওই যে ডায়াগ্রামগুলো দিয়ে দিব, বাট এই অ্যান্সার স্ট্রাকচারটা ফলো করো না, যেটা আমরা ক্লাসে ডিসকাস করলাম সেটা সেইভাবে করলে বেটার হবে আর কি। এখানে আমি শুধু পয়েন্ট আকারে দিয়েছিলাম, তো তো এটা থেকে বেটার হবে যদি এবার ডিসকাস করো। এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা কোনটা ডকুমেন্ট? এক্সাম কোশ্চেন সলভ। আরো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এই দুইটা করো, তারপরে আমরা ফর্মালিটিজ এর আরো অনেকগুলো কোশ্চেন আমরা করে ফেলতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে ফেলি হলো তোমার চ্যারিটেবল ট্রাস্ট। আচ্ছা, চ্যারিটেবল ট্রাস্ট যাওয়ার আগে আমরা কনস্টিটিউশনের উপরে স্যাম্পল একটা দুইটা প্রশ্ন, এখানে তোমার তিনটা প্রশ্ন আছে। স্যাম্পল 1, কিভাবে কনস্টিটিউশনের কোশ্চেন অ্যান্সার করতে হবে। এই কোশ্চেনটা একটু সবাই একটু রিডিং করে নিবা। কনস্টিটিউশনের এটা একটা ভালো অ্যান্সার আর কি, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। এটাতে ছোট কোশ্চেন, মানে এরকম কোশ্চেন অবশ্য এখন আর আসে না, কারণ এখন তো কনস্টিটিউশনের মধ্যে ফর্মালিটিসটা অ্যাড করে দেয়। তো এখানে এই অ্যান্সারটা একটু দেখে নিবা, এটা কি মনে হয় দেওয়া হয়েছিল, তারপরে আবার আমি এখানে দিয়ে দিলাম আর কি কোশ্চেনটা। এখানে তোমার ওই স্ট্রং ভার্সেস বার্ডেরও অ্যাপ্লিকেশন আছে, সহজ কোশ্চেন আর কি একটা। আর এই কোশ্চেনটা একটু ব্রড কোশ্চেন, এটা একটা ব্রড পিকিউ কনস্টিটিউশনের উপরে। এখানেও ফুল অ্যান্সারটা এখানে দেওয়া আছে, এটা ফুল একটা অ্যান্সার অন কনস্টিটিউশন।
স্যাম্পল অ্যান্সারগুলো দেখলে এখান থেকে তুমি প্যারাগ্রাফ ইয়ে করে নিতে পারবে। এগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমরা ক্লাসে দরকার হলে আরেকবার ডিসকাস করবো আর কি। 3টা কোয়েশ্চেন এরকম ভাবে দিয়ে দিলাম, তোমার 3টা পিকিউ, ঠিক আছে, 3টা স্যাম্পল কোয়েশ্চেন। আর পেনিংটনের পরে এখানে তো অবশ্যই খান এন্ড মাহমুদ কেসটা অ্যাড করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে ফেলি হচ্ছে আমাদের পরের যে এজেন্ডা যেটা ছিল চ্যারিটেবল ট্রাস্ট। ঠিক আছে, তাহলে কনস্টিটিউশনের স্যাম্পল অ্যান্সারগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আর এখন আমাদের চ্যারিটেবল ট্রাস্টের আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি। তাহলে চ্যারিটেবল ট্রাস্টের জন্য আমরা এই কোশ্চেনটা আমরা দেখতে পারি, যেটা হচ্ছে 2022 অক্টোবর B1 কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনটা আমরা দেখলাম। আর আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে কি 2022 অক্টোবর B3। অবশ্যই এখানে এসে আসছে, তাহলে এসেটা তো আর আমাদের দেখা লাগতেছে না, এসে তো আমরা আগেই করে ফেলছি। আরেকটা আমরা দেখলাম 2021 অক্টোবর B1, 2021 অক্টোবর B1, অক্টোবর B1। না, এটা তো সার্টেনটি, এটা এটা হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট। 2021 অক্টোবর B1 কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে চ্যারিটেবল। ঠিক আছে, লাক ফেভার করলে দেখা যাবে যে তোমার চ্যারিটেবল আসে, সার্টেনটি আসে, ফর্মালিটিস কনস্টিটিউশন আসে। তিনটাই প্রবলেম কোশ্চেন পাওয়া যায়, অ্যাটলিস্ট 2টা তো পাওয়া যায়। যে কোনো কোশ্চেন পেপারে দেখা যায় যে 2টা পাওয়া যায়, মানে এখানে সার্টেনটি পাওয়া গেছে আর হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট পাওয়া গেছে। আর এস এর মধ্যে তো তোমার এখানে তোমার রেজাল্টিং ট্রাস্ট, হ্যাঁ, চলে আসে এখানে। তারপরে কনস্ট্রাকটিভ ট্রাস্ট, রেজাল্টিং আর কনস্ট্রাকটিভ দুইটাই দিছে এক্সামিনার। 5 নাম্বার, আবার 6 নাম্বার দিছে হচ্ছে ফর্মালিটিস, তিনটাই দিছিল 2021-এ। 2021-এর প্রশ্নে এক্সামিনার একদম ফর্মালিটিস কনস্টিটিউশনও দিয়েছে, আবার হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টও দিল, আবার সার্টেনটিও দিল। আবার ওদিক থেকে তোমার এস এর মধ্যে দিল হচ্ছে কমন রেজাল্টিং এবং কনস্ট্রাকটিভ। এরকম কোশ্চেন পেপার পাওয়া গেলে তো অনেক ভালো হবে, কিন্তু এরকম না পাওয়া গেলেও তো সমস্যা নেই। আর সার্টেনটি সোল কোশ্চেনই থাকে, মাঝে মাঝে সার্টেনটিজের মধ্যে নন চ্যারিটেবল ট্রাস্ট একটু অ্যাড করতে পারে যে কোনো একটাতে, মাঝে মাঝে তাও। তাহলে আমরা যদি চ্যারিটেবল ট্রাস্টের কোশ্চেনটা সলভ করি, প্রথমে হচ্ছে 2022 অক্টোবর এর কোশ্চেনটা, যে কনসিডার দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোয়িং রিকোয়েস্টস ইন দ্য উইল অফ তামির হু ডাইড ইন 2022. Bill and Ben are the residuary legatees and wonder if they may be entitled to any of the money. এটা কি আমরা করেছিলাম নাকি না আগে? স্যার এটা করা হয়নি। আচ্ছা, তাহলে আমরা যদি কোশ্চেনটা দেখি যে কনসিডার দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোয়িং রিকোয়েস্ট অ্যান্ড দ্য উইল অফ তামির, তাহলে একটা উইল করছে হচ্ছে, উইলটা হচ্ছে তামিরের উইল। এখন তামিরের উইলের মধ্যে তামির উনি মারা গিয়েছে হচ্ছে মে 2022-তে, মে 2022। বেন এবং বিল হচ্ছে ওনার রেজিডুয়ারি লিগেটি, তার মানে বিল এবং বেন
সব প্রপার্টি পেয়ে যাবে যদি এই ট্রাস্টগুলো ফেল করে। হ্যাঁ, তারা হচ্ছে রেজিডুয়ারি লিগেটি, মানে হচ্ছে ডোনি। একটা পার্সন জীবিত অবস্থায় যদি গিফট দেয় তাকে বলা হয় ডোনার, ডোনি। আর মৃত্যুর পরে যদি উইলের মাধ্যমে গিফট দেয় তখন এটাকে বলা হয় লিগেটর, লিগেটি। তো এখন তারা হচ্ছে গিয়ে রেজিডুয়ারি লিগেটি, মানে যদি কোনো কারণে ট্রাস্টগুলো ফেল করে তাহলে সব প্রপার্টি ব্যান এবং বিল পেয়ে যাবে। ওয়ান্ডার ইফ দে মে বি এন্টাইটেল এনি অফ দ্য মানি, বলতেছে যে দেখেন এখানের মধ্যে কোনোটা ফেল করে কিনা। ফেল করলে আমরা খুশি, কারণ ফেল করলে ওই চ্যারিটেবল অর্গানাইজেশন পাবে না, আমরা পেয়ে যাব। তারা লয়ারের কাছে অ্যাডভাইস চাচ্ছে যে এই 5টার মধ্যে কয়টা ফেল করবে। প্রথমটা হচ্ছে 300,000 পাউন্ডস ফর দ্য প্রমোশন অফ হেলথ অ্যান্ড ফিটনেস অফ দ্য ইনহেবিটেন্টস অফ ক্যাসেল হিল, দ্য ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন। ঠিক আছে, তো যখনই আমরা চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেন আমরা পাবো, তখন আমাদের চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেন সলভ করাটা তোমার এই ফর্মালিটিস কনস্টিটিউশন থেকেও অনেকটুকু ইজি, তুমি যদি একটু ফরম্যাটটা মাথায় রাখতে পারো। আর চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেনে ফরম্যাট হচ্ছে আমরা নাটশেলটা যেরকম দিয়েছিলাম, চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেনে আমাদেরকে প্রথমে এস্টাবলিশ করতে হবে ইজ দ্য পারপাস চ্যারিটেবল, চ্যারিটির কোন হেডের আন্ডারে পড়ে। তারপরে হচ্ছে গিয়ে পাবলিক বেনিফিট, এবং হচ্ছে গিয়ে তোমার হোললি অ্যান্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল, হোললি অ্যান্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল। এই 3টা শর্ত পূরণ করলেই তোমার চ্যারিটেবল ট্রাস্ট অ্যান্সার হয়ে যায়। পারপাসটা সেকশন 3 সাবসেকশন 1 এর এ থেকে এম এর মধ্যে কোনটার মধ্যে পড়ে, পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হচ্ছে কিনা, এবং হোললি অ্যান্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল কিনা। আর সব কিছু স্যাটিসফাই করার পরেও যদি ট্রাস্টটা ওই চ্যারিটেবল অর্গানাইজেশনটা না থেকে থাকে, বিলুপ্ত হয়ে যেতে থাকে, তখন আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে সাইপ্রি। আমরা বলবো যে চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে যদি সেটলারের জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন থেকে থাকে, তাহলে কোর্ট কাছাকাছি আরেকটা পারপাসের জন্য টাকাটা ডোনেট করতে বলবে। এখানে কোর্ট কখনোই বলবে না যে এটা রেজাল্টিং ট্রাস্ট হবে। তবে অবশ্যই আমাদেরকে দেখতে হবে সাইপ্রি অ্যাপ্লাই করার জন্য যে এটা কোন ধরনের ফেলিওর হয়েছে। এটা কি ইনিশিয়াল ফেলিওর নাকি না হচ্ছে সাবসিকুয়েন্ট ফেলিওর। যদি ইনিশিয়াল ফেলিওর হয়ে থাকে তাহলে এক ধরনের অ্যান্সার হবে। ইনিশিয়াল ফেলিওর হলে কোর্ট দেখবে জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন না স্পেসিফিক চ্যারিটেবল ইন্টেনশন। আর সাবসিকুয়েন্ট ফেলিওর হলে তো অলওয়েজ ধরে নেওয়া হয় যে ওনার ছিল হচ্ছে জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন। এই যে কয়েকটা জিনিস যদি তুমি একটু রিভাইজ করে ফেলতে পারো নিজে নিজে, তাহলে তো খুবই ভালো হয়। না হলে আমরা একটা রিভিশন ক্লাস তো নিবই এটার উপরে। আর এটার যা পড়ার জন্য নাটশেলটা পড়লেই তোমার অনেকটুকু কভার হয়ে যাবে। এখানে ডিসকাস করা আছে হোয়াট ইজ চ্যারিটেবল ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্টে ভ্যালিড হওয়ার জন্য যে 3টা রিকোয়ারমেন্ট, কোন কোন পারপাসগুলো চ্যারিটেবল হবে, পুরো লিস্ট সহ পারপাস, ল এবং কেস আলাদা আলাদা করে দেওয়া আছে। পারপাস সবকিছু। তারপরে আবার পাবলিক বেনিফিটের জন্য আমি লটা 2 ভাবে লিখছিলাম, কিন্তু যেটা ক্লাসে আলোচনা করা হয়েছিল যে আমাদের পাবলিক বেনিফিটের জন্য এই জায়গা থেকে পড়লেই চলবে, এই পয়েন্টসগুলো দেখলেই চলবে। পাবলিক বেনিফিটের জন্য এক্সট্রা কিছু ল উপরে লেখা আছে, বাট পরীক্ষার সময় আমাদের 1 2 3 4 5 এই 5টা স্যাটিসফাই করলেই পাবলিক বেনিফিট স্যাটিসফাই হয়ে যাবে। আর ফাইনালি দেখতে হবে হোললি অ্যান্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল কিনা। এখানে অর কেসেস থাকে, অ্যান্ড কেসেস থাকে। অর হলে দুইটাই পারপাস চ্যারিটেবল হতে হবে, অ্যান্ড হলে যে কোনো একটা চ্যারিটেবল হলেই চলবে। হ্যাঁ, আর এনসিলিয়ারি কোনো পারপাস যদি নন চ্যারিটেবল থাকেও থাকে, ট্রাস্ট উইল বি ভ্যালিড। আর পলিটিক্যাল পারপাসগুলো ভয়েড হয়ে যাবে। তারপরে আছে সাইপ্রি। সাইপ্রির ক্ষেত্রে তোমার কখন সাইপ্রি অ্যাপ্লাই করবে, শর্তটা কি, আগের পারপাসটা অবশ্যই ইম্পসিবল হইতে হবে, নাহলে তো সাইপ্রি অ্যাপ্লাই করবে না। আর তারপরে দেখতে হবে কখন ফেল করছে, ইনিশিয়াল ফেলিওর না সাবসিকুয়েন্ট ফেলিওর। ইনিশিয়াল ফেলিওর হলে এটা জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন ছিল না স্পেসিফিক চ্যারিটেবল ইন্টেনশন ছিল, সেটা আবার একটু দেখতে হয়। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করতেছিলাম, এখানে আমরা যদি দেখি যে এটা আমাদের সাদিয়া বলল যে এখানে আমাদের যে পারপাসটা, এখানে পারপাসটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ হেলথের মধ্যে পড়বে, হেলথ অ্যান্ড ফিটনেস।
of the inhabitants of the Castle Hill. আর পলিটিক্যাল পারপাস, হ্যাঁ, লাভিবের কোশ্চেনটা যেটা পলিটিক্যাল পারপাস হলে জেনারেলি ট্রাস্টটা ফেল করে, বাট পলিটিক্যাল পারপাসটা যদি এনসিলিয়ারি হয় তাহলে তোমার একটা কেস আছে, ওই কেসটাতে বলতেছে যে যদি পলিটিক্যাল পারপাসটা সামান্য হয়ে থাকে তাহলে তো ট্রাস্টটা ভয়েড হবে। তার মানে সেটলার যদি বলে যে একটা লাইব্রেরি করা হবে, লাইব্রেরির মধ্যে অল সাবজেক্টসের বই থাকবে, এর মধ্যে পলিটিক্যাল বইও থাকবে, পলিটিক্সের উপর বইও থাকবে, তাহলে তো এটা পলিটিক্সটা এনসিলিয়ারি। তো যাই হোক, এখানে আমরা প্রথমে বলে দিব যে পারপাসটাকে চ্যারিটেবল হবে কিনা, হেলথ অ্যান্ড ফিটনেস অফ দ্য ইনহেবিটেন্টস। তাহলে এখানে আমাদের সাদিয়া বললো যে দুইটা গ্রাউন্ড, কমিউনিটি ডেভেলপমেন্ট এবং হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ হেলথ, দুইটা আমরা লিখব। তারপরে আমরা লিখবো যে পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করবে কিনা। ঠিক আছে, পাবলিক বেনিফিটের রিকোয়ারমেন্টটা এখানে স্যাটিসফাই হবে কিনা। তাহলে পাবলিক বেনিফিটের যে আমাদের 5টা স্টেপ আমরা ওভারকাম করব, 5টা স্টেপ যেটা আমরা ওভারকাম করব, প্রথমে আমরা দেখব যে এ পারপাস উইল নট বি ফর দ্য বেনিফিট অফ দ্য পাবলিক or a section of the public if the people who can benefit from the purpose are defined by the reference of some personal tie, the personal nexus থাকে। তাহলে পার্সোনাল নেক্সাসটা আমাদের এখানে আছে কিনা, এখানে তো পার্সোনাল নেক্সাস নাই, উনি যেই গ্রামে জন্মগ্রহণ করছে, তাহলে যারা বেনিফিট পাবে ওনারা যে ওনার আত্মীয় হতে হবে, ওনার এমপ্লয়ি হতে হবে, ওনার ফ্রেন্ডস হতে হবে, এটা তো উনি বলেনি। ওই গ্রামের যে কোনো লোক এটার বেনিফিটটা পাবে। তাহলে এখানে কিন্তু পার্সোনাল নেক্সাসের রিকোয়ারমেন্ট নাই, তার মানে পাবলিক বেনিফিটের প্রথম হার্ডেল ওভারকাম হয়ে গেছে। It will be necessary for those who propound the validity of the trust to show that it is for the public benefit. তাহলে এখানে যখন জিম করা হবে, এখানে বেনিফিটটা কি ভিজিবল হবে কিনা, ভিজিবল বেনিফিট হবে কিনা। তাহলে অবশ্যই যারা জিমে যাবে তারা হেলথ ওয়াইজ আরো বেটার ফিল করবে, যাদের বিভিন্ন হেলথ ইস্যুজ আছে তাদের হেলথ ইমপ্রুভ হবে। তারপরে আমরা বলবো যে দ্য ডক্ট্রিন, দ্যার ইজ এ ডক্ট্রিন দ্যাট ক্লাস উইদিন এ ক্লাস উইল নট বি চ্যারিটেবল। তো উনি তো বলেন নাই যে ওই ক্যাসেল হিল গ্রামের একটা গ্রুপ, হ্যাঁ, যারা ওই ক্যাসেল হিল গ্রামের বুদ্ধিস্ট তারা বেনিফিট পাবে, এরকম তো উনি বলেন নাই। ওই গ্রামে যারা থাকবে তারাই বেনিফিট পাবে। তারপরে এই চ্যারিটেবল ট্রাস্ট দ্যাট ক্যানট ডিস্ট্রিবিউট প্রফিট, এর মধ্যে প্রফিট ডিস্ট্রিবিউশনের কথা বলেই নেই এখান থেকে কোনো, এই রিকোয়ারমেন্টও স্যাটিসফাইড, এবং এটা হার্মফুল হতে পারবে না। তো জিমনেশিয়াম বা এই জিনিসগুলো তো হার্মফুল না, তাহলে আমরা বলতে পারি যে অল দ্য 5 রিকোয়ারমেন্টস অফ পাবলিক বেনিফিট আর স্যাটিসফাইড। ঠিক আছে, যে অল ইনহেবিটেন্স তার মানে পাবলিক বেনিফিটও হয়ে গেল। আর এখানে হোললি এন্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল, এখানের মধ্যে না আছে এন্ড, না আছে, এখানে যদি এন্ড থেকে থাকে হেলথ এন্ড ফিটনেস, তাহলে হেলথ বেনিফিট হতে হবে যেটা ফিটনেসের সাথে কানেক্টেড। তাহলে এন্ড কেসেসের ক্ষেত্রে যে কোনো একটা চ্যারিটেবল হলেই হয়ে যাবে। হেলথ অর ফিটনেস দিলে নাও হইতে পারত, কারণ সব ফিটনেস তোমার এটা হেলথের সাথে কানেক্টেড নাও থাকতে পারে, বা অ্যাডভান্সমেন্ট অফ হেলথের জন্য নাও হতে পারে, ফিটনেসের আদার পারপাসেস থাকতে পারে, কিন্তু উনি বলছে হেলথ অ্যান্ড ফিটনেস। তার মানে এখানে তোমার হোলি অ্যান্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবলের ক্ষেত্রে যদি এন্ড কেসেস থাকে, এন্ড কেসেস, তাহলে এন্ড কেসেসের ক্ষেত্রে যে কোনো একটা চ্যারিটেবল হলেই হবে, আর অর হলে দুইটাই চ্যারিটেবল হতে হবে। চ্যারিটেবল অর আদার পারপাস এটা ভয়েড হয়ে যাবে, কিন্তু চ্যারিটেবল অ্যান্ড বিনেভোলেন্ট এটা ভ্যালিড হবে। আচ্ছা, তাহলে আমাদের সবগুলা রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে এখানে স্যাটিসফাই হয়ে যাবে, তো দিস ট্রাস্ট ইজ লাইকলি টু বি ভ্যালিড। তারপরের কোশ্চেনে আমরা দেখতেছি 500,000 pounds ফর রিসার্চ ইনটু দ্য সেফটি অফ ইলেকট্রিক স্কুটার্স and the need for legal regulation for their use. এখন ইলেকট্রিক স্কুটার নিয়ে রিসার্চ করার জন্য, ফর রিসার্চ ইনটু দ্য সেফটি অফ ইলেকট্রিক স্কুটার্স, তাহলে এটার জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে উনি যে টাকাটা দিচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার
তোমার রিসার্চ সেফটি অফ ইলেকট্রিক স্কুটার সেফ কিনা এবং এগুলোর জন্য কি ধরনের আইন তৈরি করা যায়। তাহলে ইলেকট্রিক স্কুটার নিয়ে যদি রিসার্চ করা হয়, এটা হবে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন। এটার জন্য মানুষের নলেজ বাড়বে। হ্যাঁ, যেন ফুয়েল দিয়ে যে স্কুটারগুলো চলে বা গ্যাস দিয়ে যে স্কুটারগুলো চলে, এর থেকে যদি ইলেকট্রিক স্কুটার চলে, এটা নিয়ে যদি রিসার্চ করা হয়, অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন হবে। খুবই ভালো পয়েন্ট বলছে সাদিয়া, যে এখানে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন হবে। জেনারেলি ট্রাস্ট ইনেবলিং রিসার্চ টু বি ক্যারিড আউট উইল বি ভ্যালিড। কিন্তু এখানে শর্ত পূরণ করতে হবে রিসার্চ ভ্যালিড হওয়ার জন্য সাবজেক্ট ম্যাটার রিসার্চ কি ইউজফুল সাবজেক্ট কিনা। আমরা বলি এটা অবশ্যই ইউজফুল। মানে ইলেকট্রিক স্কুটার যদি ব্যবহার করা যায়, তাহলে তেল ব্যবহার করা লাগবে না, গ্যাস ব্যবহার করা লাগবে না, এনভায়রনমেন্টটা প্রোটেক্টেড থাকবে। ইট ইজ কন্টেমপ্লেটেড দ্যাট নলেজ একুয়ার্ড উইল বি ডিসেমিনেটেড। এই নলেজটা ড্রাইভারদের কাছে যাবে, রোড ইউজারদের কাছে যাবে, যারা ল মেক করে ভেহিকেল রিলেটেড তাদের কাছে যাবে। রিসার্চের রিপোর্ট এগুলা সেফ যদি হয়, তাহলে তারা এটা ইন্ট্রোডিউস করতে পারে ইলেকট্রিক স্কুটার। এবং এটা একটা সাফিসিয়েন্টলি ইম্পর্টেন্ট ম্যাটার এই রিসার্চের এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট এরিয়া অফ রিসার্চ। যে ইলেকট্রিক স্কুটার যদি সেফ হয়, তাহলে ইট ক্যান রিপ্লেস তোমার ফুয়েল ড্রিভেন স্কুটার্স। ঠিক আছে, এবং এই রিলেটেড ল মেক করার জন্য বলতেছে। তাহলে এটাতে আমরা বলবো যে উনি যদি কোনো ল চেঞ্জ করতে বলতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ল যদি মেক করতে বলে এটার জন্য এটা পলিটিক্যাল হয়ে যাবে না। কারণ ওনারা বলতেছে যে এই রিলেটেড রেগুলেশন কিরকম হতে পারে, এই ব্যাপারে আমাদের ট্রাস্টিরা সাজেশন দিবে বা যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা সাজেশন দিবে। এই জিনিসটা এক্সামিনার নিয়ে আসছে হচ্ছে পলিটিক্যাল কোনো অবজেক্টিভ আছে কিনা, মানে পলিটিক্সের কোনো টাচ আছে কিনা। তো জেনারেলি যদি একটা দেশের আইন পরিবর্তন করতে বলে, কোনো একটা পলিসি পরিবর্তন করতে বলে, তখন এটা পলিটিক্যাল অবজেক্ট হয়। কিন্তু এখানে তো বলেন না যে ইলেকট্রিক স্কুটার ইন্ট্রোডিউস করতেই হবে, বলতেছে এই রিলেটেড কি ধরনের রেগুলেশনস তৈরি করা যেতে পারে এটা নিয়ে রিসার্চ করার জন্য। তাহলে মেইন পারপাসটা কিন্তু এখানে এডুকেশন। এখানে যদি পলিটিক্যাল পারপাস থেকেও থাকে, এটা হচ্ছে এনসিলিয়ারি। এখানে পলিটিক্যাল পারপাস থাকলেও এটা মেইন না। যে এখানে তোমার এই রিকপলার কেসে বলছে যদি পলিটিক্যাল পারপাস থেকেও থাকে, আর পলিটিক্যাল পারপাসটা যদি এনসিলিয়ারি হয়, এটা যদি সামান্য হয়ে থাকে, তাহলে এটার কারণে এই ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে না। কিন্তু পলিটিক্যাল পারপাসটাই যদি মেইন হয়ে থাকে, ম্যাগোবান কেসে যেরকম বলছিল যে যারা জেল খাটতেছে বিভিন্ন পলিটিক্যাল অফেন্স করে, রাজনীতি বিরোধী অফেন্স করে, তাদেরকে কিভাবে ছুটানো যায় এই ব্যাপারে কাজ করতে হবে। এটা তো পুরোপুরি পলিটিক্যাল হয়ে গেল। এটা তো আমাদের এরকম না। তো এই কোশ্চেনটা আমরা এখানে আমরা করার চেষ্টা করব। এটা তো আমরা মনে ইজিলি পারা যাবে এই কোশ্চেনটা। তারপরে আসতেছে 30,000 পাউন্ডস ফর দ্য ডগ অ্যান্ড ক্যাট স্যাংচুয়ারি। হ্যাঁ, ডগ অ্যান্ড ক্যাট যেই জুতে রাখা হবে বা স্যাংচুয়ারিতে রাখা হবে, এটার জন্য। অ্যান আনইনকর্পোরেটেড চ্যারিটি। হ্যাঁ, এটা তোমার করা হয়নি, রেজিস্ট্রেশন করা না। দ্য ডগ অ্যান্ড ক্যাট স্যাংচুয়ারি ইউজ টু এক্সিস্ট। এটা এক্সিস্ট করতে এক সময়, বাট সিজ টু এক্সিস্ট ইন ফেব্রুয়ারি 2022। তাহলে ফেব্রুয়ারিতে এটা বন্ধ হয়ে গেছে। তার মানে সেটলার মারা যাওয়ার পরে তো টাকাটা যাবে, সেটলার মারা যাওয়ার আগেই তো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাহলে সেটলার মারা গেলে না তোমার উইলটা কার্যকর হবে। উইল এফেক্টিভ হবে কবে থেকে? মে 2022 থেকে। তাহলে উইল এফেক্টিভ হওয়ার আগেই যদি এই পারপাসটা ইম্পসিবল হয়ে যায়, পারপাসটা যদি ইম্পসিবল হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল ফেলিওর। ইনিশিয়াল ফেলিওর। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ফেলিওরের ইস্যু। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল ফেলিওরের ইস্যু। তাহলে এখানে আমরা ডিসকাস করব যে দ্য অ্যানিমালস ইজ কেয়ারড ফর were transferred to the Animal Welfare Charitable Trust. But the Environment Health Charitable Trust took over the dog and cat sanctuary premises. Yes, the animal is cared for were transferred to Animal Welfare Charitable Trust. মানে যে অ্যানিমাল গুলো, ডগ এবং ক্যাট গুলো ছিল,
এটা একটা অর্গানাইজেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এনিম্যাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট এদের কাছে। আর ডগ এন্ড ক্যাট স্যাংচুয়ারি যেটা, এটা এখন এনভায়রনমেন্টাল হেলথ চ্যারিটেবল ট্রাস্ট এটা দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন যেটা জানতে চাচ্ছি এখানের মধ্যে, যে প্রথমে আমাদেরকে যেটা এস্টাবলিশ করতে হবে যে ট্রাস্টটা কি চ্যারিটেবল কিনা, ওয়াজ দ্য ট্রাস্ট চ্যারিটেবল, এটা হলো প্রথম কথা। কারণ আমরা বলবো হ্যাঁ ট্রাস্টটা তো চ্যারিটেবল ছিল, এনিম্যাল ওয়েলফেয়ার পারপাসটা চ্যারিটেবল, পাবলিক বেনিফিট হোলি অ্যান্ড এক্সক্লুসিভলি চ্যারিটেবল, ব্রিফলি আলোচনা করবা। প্রথমে হচ্ছে ট্রাস্টটা কি চ্যারিটেবল কিনা, এটা হলো স্টেপ 1। স্টেপ 2 তে আলোচনা করতে হবে যে অরিজিনাল পারপাসটা কি ইম্পসিবল হয়েছে কিনা। অরিজিনাল পারপাসটা যদি ইম্পসিবল হয়ে থাকে তখন গিয়ে সাইপ্রি অ্যাপ্লাই করবে। আর অরিজিনাল পারপাস যদি ইম্পসিবল না হয়ে থাকে তো সাইপ্রি অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তখন তুমি বলবা যে অরিজিনাল পারপাসটা তো এখানে ইম্পসিবল হচ্ছে না, তাহলে সাইপ্রিতে আনা যাবে না। কারণ অরিজিনাল পারপাসটা এখনো ইম্পসিবল হয় নাই এই জন্য যে ডগগুলা চলে গেছে একটা প্রতিষ্ঠানে, আর এই সেঞ্চুয়ারিটার দায়িত্ব নিয়ে নিয়েছে এনভায়রনমেন্টাল হেলথ চ্যারিটেবল ট্রাস্ট। তাহলে যেটা করতে হবে, এই যে 30,000 পাউন্ড ডগ এন্ড ক্যাটের জন্যই তো দেওয়া হয়েছিল, এই টাকাটা দিয়ে দেওয়া হবে হচ্ছে টু এনিম্যাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট। কারণ এই ডগ এন্ড ক্যাটগুলো তো এখন ওইখানে আছে, এনিম্যাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের কাছে আছে। তাহলে এখানে সাইপ্রি অ্যাপ্লাই করা লাগবে না, অরিজিনাল পারপাসটা এখনো ইম্পসিবল হয়নি। ডগ এন্ড ক্যাটও এক্সিস্ট করে এবং তারা শুধু একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে চলে গেছে। তাহলে কোর্ট এখানে যেটা বলতে পারে সেটা হচ্ছে অরিজিনাল পারপাসটা তো এখনো স্টিল ওই ডগ এন্ড ক্যাটগুলো তো মেনটেন করা পসিবল। তারপরে তুমি বলবা যে এখানে কোর্ট হয়তো সাইপ্রি অ্যাপ্লাই করতে পারে, রিজনটা হচ্ছে নামটা তো সেম না। তাহলে উনি তো দিয়েছিল হচ্ছে গিয়ে তোমার একটা মানে একটা স্যাংচুয়ারির নামে, ডগ এন্ড ক্যাট স্যাংচুয়ারি, ওইটা তো এখন আর এক্সিস্ট করতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি সাইপ্রি অ্যাপ্লাই করি তখন আমরা বলবো যে এটা কি ইনিশিয়াল ফেলিউরের কেস না সাবসিকুয়েন্ট ফেলিউরের কেস। যেহেতু এটা ইনিশিয়াল ফেলিউরের কেস, তাহলে ওনার কি একটা জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন ছিল নাকি স্পেসিফিক চ্যারিটেবল ইন্টেনশন ছিল? উনি কি শুধু ডগ এবং ক্যাটের জন্যই সেঞ্চুরি করতে চাচ্ছিল, না এটার সাথে যদি আদার অ্যানিম্যাল থাকে, হর্স থাকে, তারপরে হচ্ছে গিয়ে জিরাফ থাকে, কোনো সমস্যা ওনার ছিল কিনা? তো এখানের মধ্যে বলতে হবে যে এখন তো এটা অনেক ওয়েলফেয়ার, অনেকগুলো অ্যানিম্যাল থাকবে। আর তাহলে আমরা দেখবো যে ওনার তোমার যদি একটা আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের জন্য যদি করে থাকে হচ্ছে একটা চ্যারিটেবল ট্রাস্ট, তাহলে কোর্ট জেনারেলি ধরে নেয় হচ্ছে যে ওনার ছিল একটা জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন। তাহলে আমাদের সিচুয়েশনটা যেহেতু ইনিশিয়াল ফেলিওর, তাহলে আমাদেরকে এখানে আলোচনা করতে হবে যে ওনার কি জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন ছিল নাকি স্পেসিফিক চ্যারিটেবল ইন্টেনশন ছিল। তাহলে এখানে ভেরি লাইকলি যে ওনার ছিল একটা জেনারেল চ্যারিটেবল ইন্টেনশন, এই জন্য এখানে কোর্ট সাইপ্রি অ্যাপ্লাই করতে পারবে। রেজাল্টিং ট্রাস্ট হবে না, টাকাটা চলে যাবে টু এনিম্যাল ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্টের কাছে। পরের পারপাসটা 50,000 pounds ফর দ্য প্রভিশন অফ রিডিং ম্যাটেরিয়ালস ফর দ্য এল্ডারলি ওমেন অফ চেলসিয়া হুজ ফুটবল টিম আই সাপোর্ট। তাহলে এটা কোনটার মধ্যে পড়বে? এটা এডুকেশনের মধ্যেই পড়তেছে। আমরা দেখতেছি যে 50,000 pounds ফর দ্য প্রভিশন অফ রিডিং ম্যাটেরিয়ালস ফর দ্য এল্ডারলি ওমেন অফ চেলসিয়া, হ্যাঁ, হুজ ফুটবল টিম আই সাপোর্ট। অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন হবে, পাবলিক বেনিফিটও হবে। এখানে এক্সামিনার কনফিউজ করার চেষ্টা করছে যার ফুটবল টিম আমি সাপোর্ট করি। চেলসিয়াতে তো ফুটবল টিম থাকলে আমি চেলসিয়ার মানুষকে দিলে তো সবার জন্য এটা বইগুলো যাবে। অল এল্ডারলি ওমেন, যাদের সাথে তার কোনো পার্সোনাল নেক্সাস নাই, আত্মীয় স্বজন না, বন্ধু বান্ধব না, কর্মচারী না, একই স্কুল বা একই কলেজের বন্ধু বান্ধব না, কোনোটাই না। আর এটা হোলি অ্যান্ড এক্সক্লুসিভলিও চ্যারিটেবল হবে, রিডিং ম্যাটেরিয়াল যেহেতু বলতেছে। 1 million pound। স্যার একটা কোয়েশ্চেন একটু। হ্যাঁ,
স্যার এই যে রিডিং ম্যাটেরিয়ালের এটা কি রিক্রিয়েশনও হতে পারে না? কারণ এখানে স্পেসিফিক্যালি একটা জেন্ডার বলে দিচ্ছে। আর সেকশন 5 এ বলা আছে যে ফ্যাসিলিটি গুলা যদি এন্টায়ার কমিউনিটি অথবা যেকোনো একটা স্পেসিফিক জেন্ডারে রেস্ট্রিক্টেড হয় তাহলে ওইটা রিক্রিয়েশনে পড়তে পারে। এটা হচ্ছে সেকশন 5(3)(b)(2। হ্যাঁ, তুমি আলোচনা করতে পারো যে রিডিং ম্যাটেরিয়ালস গুলা যদি যেহেতু এল্ডারলি ওমেনের জন্য বলতেছে, এমন এটা হওয়ার সম্ভাবনা বেশি যে বইগুলা লাইট বই হবে আর কি, মানে এগুলা তোমার স্টোরি বুকই হবে বা এই টাইপের বইগুলাই হবে। সেই ক্ষেত্রে হ্যাঁ, সেকশন 5 অবশ্যই আলোচনা করা যেতে পারে, যে কোর্ট বলতে পারে যে এটা রিক্রিয়েশনাল পারপাসের মধ্যেও পড়তে পারে। ভালো পয়েন্ট এটা। হ্যাঁ, সেকশন 5(3) এটা হ্যাঁ অবশ্যই। The facilities are to be available to members of the public at large, to male, female, or members of the public at large. এটা হ্যাঁ অবশ্যই আমরা এটা আর্গিউ করতে পারি। হ্যাঁ, সাচ এজ ওমেন ইনস্টিটিউট, অবশ্যই এটা আলোচনা করা যাবে। তাহলে খুবই ভালো পয়েন্ট হবে যে অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশনও হবে, আবার রিক্রিয়েশনটাও আমরা এখানে ডিসকাস করতে পারবো। আর অবশ্যই পাবলিক বেনিফিট নিয়ে যে এক্সামিনার একটা কনফিউশন ক্রিয়েট করছে, তুমি বলবা যে না এটার কারণে এটা এমন হবে না যে এটা পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করবে না। দ্য ট্রাস্ট ইজ ডেফিনেটলি এই রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করবে, কারণ এখানে পাবলিক বেনিফিটের অল দ্য রিকোয়ারমেন্টস উইল বি স্যাটিসফাইড। 1 million pound for the education of children of persons who are members of Tamir Health Club. ঠিক আছে, 1 million pound for the education of children, এখানে ভেজাল লেগে গেছে, এডুকেশন অফ চিলড্রেন অফ পার্সনস হু আর মেম্বার্স অফ তামির হেলথ ক্লাব, দ্য ক্লাব আই ফাউন্ডেড অ্যান্ড হোয়ার আই মেড মাই মানি। এখানে একদম সরাসরি চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছে যে এখানে পাবলিক বেনিফিট রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হবে না। কারণ কি? পার্সোনাল নেক্সাস টেস্ট, পার্সোনাল নেক্সাস আছে যে এখানে তাদেরই হতে হবে, এডুকেশন অফ দ্য চিলড্রেন হতে হবে, পার্সনস হু আর মেম্বার্স অফ তামির হেলথ ক্লাব, মানে ওই হেলথ ক্লাবের মেম্বার হতে হবে, তাদের বাচ্চা কাচ্চারা হতে হবে, যার সাথে ওনার থাকবে আছে হচ্ছে পার্সোনাল নেক্সাস। এখানে আমাদের পাবলিক বেনিফিটের জন্য যে রিকোয়ারমেন্টটা, হ্যাঁ সেকশন 4 এটা তো আমরা বলবো, ইন্ডিপেন্ডেন্ট স্কুল কেস বলবো, তারপরে এইগুলার আমাদের বলার দরকার নাই। আমরা চলে যাব হচ্ছে গিয়ে সরাসরি পাবলিক বেনিফিটের যেটা 1 নাম্বার পয়েন্টে স্যাটিসফাই হবে না। The purpose will not be for the benefit of the public if people who can benefit তাদের সাথে পার্সোনাল নেক্সাস থাকে। ওপেন হ্যান্ড টোবাকো কেসে 1 লক্ষ স্টুডেন্ট ছিল, তাও এটা হয়নি। হ্যাঁ ঠিক কথা বলছে, এটাই কেস। তারপরে রিকোয়েডজেন এবং ডিঙ্গেল অ্যান্ড টার্নার এগুলো আমরা আলোচনা করে দিই। তাহলে এই হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেন। তাহলে আমরা চ্যারিটেবল ট্রাস্টের এই কোয়েশ্চেনটা আমরা করে ফেলি নাটশেলটা ফলো করে ভালো মতো। এবং এখানে এই কোশ্চেনটা করলে ভালো হবে, কারণ হচ্ছে যে এখানে সাইপ্রিও আছে আবার আছে, ঠিক আছে, যে তোমার চ্যারিটেবল ট্রাস্টের অনেকগুলো পারপাসও আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আরো কিছু চ্যারিটেবল ট্রাস্টের কোয়েশ্চেন এবং হচ্ছে গিয়ে সার্টেনটিজ এর কোয়েশ্চেনও আমরা সলভ করে ফেলবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে আমি আপাতত এতটুকুই থাকুক। আমি গ্রুপের সব ম্যাটেরিয়ালস গুলো আপলোড করে দিচ্ছি, ইনক্লুডিং কনস্টিটিউশনের পিকিউ। ঠিক আছে, আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ।